আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। একটু সবার রেসপন্স লাগবে। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আজকে আমাদের হচ্ছে যে কোর্সটা স্টার্ট করব এটা হচ্ছে কুইক বুকস আর হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং। প্রথম 2-3টা ক্লাস হবে আমাদের অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর উপর, এরপর হচ্ছে কুইক বুকস এর উপর। আপনাদের প্রিপারেশন ঠিকঠাক মতো আছে? শোনার মতো প্রিপারেশন, বোঝার মতো প্রিপারেশন? ইনশাল্লাহ স্যার। আচ্ছা, সেই ক্ষেত্রে আমরা স্টার্ট করার আগে আসলে আমাদের একটু যদি পরিচয়টা হচ্ছে একটু বলতাম, তাহলে আমাদের জন্য সবাই সবার সঙ্গে পরিচিত হইলাম, প্লাস হচ্ছে একটু সব মিলে ডিসকাশন করলে একটু ভালো হইতো। কে কোথায় থেকে আসছি, কোন ডিপার্টমেন্ট এবং কোন ইউনিভার্সিটি। এর আগে আমি আমার পরিচয় হয়তো পেজে দেয়া আছে, তারপর আমি বলি আমি মোহাম্মদ জহুরুল ইসলাম। আমি একটা রিমোট জব করছি, পাশাপাশি হচ্ছে লোকাল 2টা কোম্পানিতে আমি জব করছি। ফাইবারে আমার অ্যাকাউন্ট আছে, আমি হচ্ছে ওখানে বেশ কিছু প্রজেক্ট সম্পন্ন করেছি। এরপর পাশাপাশি হচ্ছে আপনাদের সঙ্গে এই ক্লাস নিচ্ছি। আপনাদের পরিচয়গুলো একটু কাইন্ডলি যদি এক এক করে দিতেন খুব ভালো হতো। আসসালামু আলাইকুম স্যার। জি, বল। আমি তাবাসসুম ইসলাম ইউষা, কারেন্টলি বিবিএ করছি আহসানুল্লাহ ইনস্টিটিউট থেকে, আর সিএ প্রি আর্টিকেলশিপে জয়েন হয়েছি। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর হচ্ছে আহনাফ আতাফ। স্যার আসসালামু আলাইকুম। আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে রাজশাহী কলেজে আছি, ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে। আমি সিএমএ করতেছি আসলে। হ্যাঁ, নেক্সট জানুয়ারিতে এক্সাম দেব। আচ্ছা, আদনান আলম। আসসালামু আলাইকুম। আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট থেকে অনার্স করতেছি, অনার্স সেকেন্ড ইয়ারে আছি, ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে। আচ্ছা, এরপর হচ্ছে আতিকুজ্জামান ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি একটা সুইডিশ কোম্পানিতে অ্যাকাউন্টস স্পেশালিস্ট হিসেবে কাজ করতেছি। আচ্ছা, এরপর রাফি ভাইয়া। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি দেলোয়ার হোসেন রাফি, পড়াশোনা করতেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, 2য় বর্ষে আছি, ম্যানেজমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টে। আচ্ছা, ওয়াহিদুর রহমান। জি জি ভাইয়া, আসসালামু আলাইকুম। যে আমি চট্টগ্রামে আছি, একটা প্রাইভেট প্রতিষ্ঠানে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কর্মরত আছি, এই আর কি। থ্যাংক ইউ। আচ্ছা, এরপর মুকাদ্দুস হুসাইন। আসসালামু আলাইকুম। আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এমবিএ করতেছি অ্যাকাউন্টিং। এরপর হচ্ছে মুস্তাকিমুল ইসলাম। আসসালামু আলাইকুম। আমি মুস্তাকিম। আমি একটা প্রাইভেট কোম্পানিতে অ্যাকাউন্টসে আছি। আচ্ছা, এরপর হচ্ছে রায়হানা হেনা। আসসালামু আলাইকুম। আমি বিবিএ করছি বাংলাদেশ বিউবিটি থেকে। রোকন পাভেল।
আসসালামু আলাইকুম। আমি জাতীয় থেকে বিবিএ করেছি। আচ্ছা, লাস্ট ওয়ান তৌসিফ মোহাম্মদ খালিদ। আসসালামু আলাইকুম। আমি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে। বর্তমানে আমি সিএ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হিসেবে এসএফ আহমেদে আছি। আচ্ছা আচ্ছা, আপনারা ম্যাক্সিমাম তো অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ডের। এরপর হচ্ছে আজকের আলোচনাটা আসলে শেয়ারিং সেশন। আপনারা আমাকে কিছু জিনিস শেয়ার করবেন, আমি আপনাদের সঙ্গে কিছু জিনিস শেয়ার করব। আমার সাউন্ড কি ক্লিয়ার শোনা যাচ্ছে? সাউন্ড জি স্যার, ক্লিয়ার। জি, শোনা যাচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে বা একাডেমিক অ্যাকাউন্টিং আর হচ্ছে প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং একটু কিছু জিনিস ডিফার আছে। একাডেমিক্যালি হচ্ছে আমরা যেভাবে পড়ালেখা করে আসি আর হচ্ছে আপনার প্র্যাকটিক্যালি দুটো হচ্ছে ডিফারেন্ট। আমরা যারা আসলে রিয়েল ফিল্ডে আসি, প্র্যাকটিক্যাল ফিল্ডে আসি, আমরা আসলে এই জিনিসগুলি ফেস করি। আর হচ্ছে থিওরিটিক্যাল আমরা যেভাবে পড়ে আসছি, একাডেমিক্যালি যেভাবে পড়ে আসছি, ওটার সঙ্গে একটু একটু ডিফার আছে। আচ্ছা, আমরা এখন যেটা আলোচনা করব এটা হচ্ছে আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল যে অ্যাকাউন্টিং গুলি হচ্ছে কোম্পানিতে চর্চা হয়, যেগুলো প্র্যাকটিস হয়, ওই জিনিসগুলি নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, অ্যাকাউন্টিং এইটা হচ্ছে মেইনলি হচ্ছে আপনার process of recording, classifying, summarizing and reporting a business financial transaction to understand its financial position and performance। এই জিনিসটা হচ্ছে মূল থিং। দেখেন, অ্যাকাউন্টিং হচ্ছে এটা হচ্ছে একটা কোম্পানির হচ্ছে ফাইন্যান্সিয়াল পজিশন পারফরমেন্সটা হচ্ছে অ্যাকাউন্টিং এর মাধ্যমে নির্ণয় করা হয়। এখানে হচ্ছে কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো মেনটেন করে হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল পজিশন পারফরমেন্স নির্ণয় করা হয়। তার মধ্যে হচ্ছে রেকর্ডিং, ক্লাসিফাইং, সামারাইজিং, রিপোর্টিং, এই 3-4টা হচ্ছে ক্রাইটেরিয়া মেনটেন করে হচ্ছে একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল পজিশন এবং পারফরমেন্স হচ্ছে যাচাই করা হয়। রেকর্ডিং এটা হচ্ছে বিভিন্নভাবে রেকর্ড হইতে পারে। একটা কোম্পানিতে সাধারণত হচ্ছে দুইভাবে হচ্ছে এই ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনগুলি রেকর্ড হয়। একটা হচ্ছে আমাদের হচ্ছে কোম্পানিতে যে বিলগুলি হয়, এই বিল আর হচ্ছে আপনার ইনভয়েস, এই বিলের পেমেন্ট আছে, ইনভয়েসের পেমেন্ট আছে, এগুলো হচ্ছে রেকর্ডের মাধ্যমে হচ্ছে একটা কোম্পানিতে টাকা আসে, একটা কোম্পানিতে টাকা যায়। এরপর হচ্ছে ক্লাসিফাই, এগুলো হচ্ছে ক্লাসিফিকেশন করতে হয়। আমাদের যে 5টা অ্যাকাউন্ট আছে হচ্ছে অ্যাসেট, লাইবিলিটিস, ইনকাম, এক্সপেন্স, ওনার্স ইকুইটি, এইগুলো হচ্ছে ক্লাসিফাই করা হয়। এরপর হচ্ছে ট্রানজাকশনগুলি সামারাইজিং করা হয়। এরপর হচ্ছে রিপোর্ট, বিভিন্ন ধরনের রিপোর্ট করা হয়। বিজনেসের ক্ষেত্রে সাধারণত হচ্ছে 4টা রিপোর্ট করা হয়। একটা হচ্ছে ফার্স্ট অফ অল আপনাদের হচ্ছে ব্যালেন্স শিট, এর প্রফিট অ্যান্ড লস, এরপর হচ্ছে আপনার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আর একটা হচ্ছে ইকুইটি স্টেটমেন্ট। এই 4টে রিপোর্টিং এর মাধ্যমে একটা কোম্পানির ফাইন্যান্সিয়াল পজিশন এবং পারফরমেন্স বোঝা যায়। বছর শেষে প্রত্যেকটা কোম্পানির একটাই টার্গেট, যেন তাদের প্রফিট হচ্ছে গেইন করা। প্রফিট গেইন করার ক্ষেত্রে এই জিনিসগুলির মাধ্যমে হচ্ছে একটা কোম্পানি তার প্রফিটটা হচ্ছে বুঝতে পারে যে হচ্ছে এই বছর হচ্ছে কতটুকু সে প্রফিট করছে। আচ্ছা, প্র্যাকটিক্যাল অ্যাকাউন্টিং যেটা সেম জিনিসটা এখানে দেয়া, এটা হচ্ছে এক্সপ্লেইন দ্যাট অ্যাকাউন্টিং ইজ নট অনলি থিওরি। এটা শুধুমাত্র থিওরি না, ইট ইজ দ্য প্রসেস অফ রেকর্ডিং রিয়েল বিজনেস ট্রানজাকশন ইউজিং ডকুমেন্টস সাচ অ্যাজ ইনভয়েস, বিলস, রিসিপ্ট অ্যান্ড ব্যাংক স্টেটমেন্ট। আমি একটু আগে আপনাদের যেটা বললাম সেটা হচ্ছে একটা কোম্পানিতে দুইভাবে হচ্ছে টাকা আসতে পারে, যেতে পারে। সেটা হচ্ছে ইনভয়েসের মাধ্যমে সাধারণত টাকা আসে। এই ইনভয়েসের এগেইনস্টে হচ্ছে আপনার হচ্ছে ইনভয়েসের রিসিপ্ট পেমেন্ট, এরপর হচ্ছে আপনার সেলস রিসিপ্ট, আর বিলের মাধ্যমে হচ্ছে এক্সপেন্স হচ্ছে ক্রিয়েট করা হয়, এক্সপেন্স জেনারেট করা হয়, এরপর হচ্ছে বিলের পেমেন্ট দেওয়া হয়।
এরপর হচ্ছে যদি হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট থেকে কিছু ট্রানজাকশন আছে, ওই ট্রানজাকশন গুলির মাধ্যমে হচ্ছে একটা কোম্পানিতে টাকা হচ্ছে আসে যায়। সাধারণত দুই ভাবে হচ্ছে আসে, একটা হচ্ছে ইন্টারনাল, একটা হচ্ছে এক্সটার্নাল। ইন্টারনাল হচ্ছে আপনার ব্যাংক ট্রানজাকশন, এক্সটার্নাল হচ্ছে ইনভয়েস, বিল, রিসিপ্ট। এগুলির মাধ্যমে হচ্ছে একটা বিজনেসে ইম্প্যাক্ট পড়ে, হচ্ছে আপনার ফিনান্সিয়াল ইম্প্যাক্ট পড়ে হচ্ছে এই তিনটার মাধ্যমে। এখন দেখবো আমরা হচ্ছে ব্রাঞ্চ অফ অ্যাকাউন্টিং। ব্রাঞ্চ অফ অ্যাকাউন্টিং, আচ্ছা আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো ভাইয়া, স্যার ক্লাস রেকর্ড দেওয়া হবে না? জি রেকর্ড অবশ্যই দেওয়া হবে। আচ্ছা, ব্রাঞ্চ অফ অ্যাকাউন্টিং, এখানে হচ্ছে 4 টাইপস অফ ব্রাঞ্চ অফ অ্যাকাউন্টিং। এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কস্ট অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, ট্যাক্স অ্যাকাউন্টিং, অডিট। ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এর মাধ্যমে এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হচ্ছে প্রিপেয়ার করা হয়। কস্ট অ্যাকাউন্টিং এর মাধ্যমে হচ্ছে কস্ট হচ্ছে অ্যানালাইজ এবং কন্ট্রোল করা হয়। এরপর হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এটার মাধ্যমে হচ্ছে ডিসিশন মেক করা হয়। একটা কোম্পানির কতটুকু গ্রোথ আছে এটা হচ্ছে আপনার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর মাধ্যমে হচ্ছে এই জিনিসটা জাজ করা হয়। ট্যাক্স অ্যাকাউন্টিং, এটার মাধ্যমে হচ্ছে প্রিপেয়ার ট্যাক্স ক্যালকুলেশন, এটার মাধ্যমে হচ্ছে মেইনলি হচ্ছে ট্যাক্স ক্যালকুলেশন করা হয় এবং রিটার্ন সাবমিট করা হয়। অডিট, এটার মাধ্যমে হচ্ছে চেকিং ওয়েদার অ্যাকাউন্টস আর কারেক্ট। অডিটের মাধ্যমে একটা হচ্ছে কোম্পানি কোন ধরনের অ্যাকাউন্টস করলো, ওই অ্যাকাউন্টসটা কতটুকু জাস্টিফাই, কতটুকু লজিক্যাল, এটা হচ্ছে অডিট অ্যাকাউন্টিং এর মাধ্যমে এই জিনিসটা জাজ করা হয়। এরপর আছে দেখেন টাইপস অফ অ্যাকাউন্টস। এই যে টাইপস অফ অ্যাকাউন্টস, এটা মূলত হচ্ছে 3 ধরনের হচ্ছে অ্যাকাউন্টস। একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্টস, একটা রিয়ালস অ্যাকাউন্ট, এরপর হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। 3 ধরনের অ্যাকাউন্ট হচ্ছে আমাদের হচ্ছে অ্যাক্টিভিটিতে আসে। একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে এটা হচ্ছে আপনার পার্সোনাল অ্যাকাউন্টের ক্ষেত্রে পার্সন, অর্গানাইজেশন, গ্রুপ। আচ্ছা, পার্সন বলতে আমরা হচ্ছে বিভিন্ন হচ্ছে একটা ফোন আসছে, 1 মিনিট। আচ্ছা, পার্সোনাল অ্যাকাউন্ট গুলি হচ্ছে 3 টাইপস। একটা হচ্ছে পার্সন অ্যাজ এ পার্সন, এরপর হচ্ছে অর্গানাইজেশন, এরপর হচ্ছে আপনার গ্রুপ। পার্সন বলতে হচ্ছে ব্যক্তি, পার্সন বলতে হচ্ছে আপনার ব্যক্তি। অর্গানাইজেশন এটা হচ্ছে আপনার ওয়ান কাইন্ডস অফ পার্সন। এরপর আছে হচ্ছে গ্রুপ। দেখেন এখানে হচ্ছে পার্সন হচ্ছে কাস্টমার হইতে পারে, সাপ্লায়ার হইতে পারে, এমপ্লয়ি হইতে পারে, লোন প্রোভাইডার হইতে পারে, ব্যাংক, ক্যাপিটালস এন্ড হচ্ছে ড্রয়িংস। এগুলো হচ্ছে অ্যাজ এ পার্সন হিসাবে আসতে পারে। এরপর হচ্ছে আপনার নেশার, দেখেন এখানে হচ্ছে পার্সন আবার ডিপেন্ড করে হচ্ছে 3টে জিনিসের উপর। একটা হচ্ছে ন্যাশনাল পার্সন, একটা হচ্ছে আর্টিফিশিয়াল পার্সন, এরপর হচ্ছে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। ন্যাশনাল পার্সন হচ্ছে যে ব্যক্তি, ন্যাশনাল পার্সন হচ্ছে ব্যক্তি, যেমন বিভিন্ন নাম হইতে পারে, জন স্মিথ, ডেভিড, জাহিদ, এমপ্লয়ি। আর্টিফিশিয়াল পার্সন হচ্ছে বিভিন্ন ধরনের কোম্পানি। আর্টিফিশিয়াল পার্সনগুলি আসলে হচ্ছে পার্সন না, এটা হচ্ছে আপনার অ্যাক্টিভিটি হচ্ছে পার্সনের মতো। এই আর্টিফিশিয়াল পার্সন হচ্ছে অ্যাক্টিভিটিগুলি কি হবে, পার্সনের মতো, অ্যাজ এ পার্সনের মতো। তাদের হচ্ছে কোম্পানিতে বিভিন্ন ধরনের শেয়ার পারচেস করা, কোম্পানির পক্ষে ভোট দেয়া, সব ধরনের অ্যাক্টিভিটিতে আর্টিফিশিয়াল পার্সন যে হচ্ছে কোম্পানি, এই কোম্পানিগুলি অংশগ্রহণ করতে পারে। ঠিক আছে, এখানে হচ্ছে একটা হচ্ছে এবিসি কোম্পানি, এটা হচ্ছে আর্টিফিশিয়াল পার্সন। মাইক্রোসফট একটা কোম্পানি, এটা হচ্ছে আর্টিফিশিয়াল পার্সন। সিটি ব্যাংক, বিকাশ, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল পার্সন। এনাদের পক্ষে বিভিন্ন ধরনের কোনো ব্যক্তি মামলা করতে পারবে, আর্টিফিশিয়াল পার্সন কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে পারবে, সবই করতে পারবে। আচ্ছা, এরপর আছে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। এটা মেইনলি হচ্ছে আপনার একটা গ্রুপ, এটা নট এ সিঙ্গেল পার্সন।
এখানে হচ্ছে ন্যাচারাল পার্সনও আসবে না, আর্টিফিশিয়াল পার্সন, এটা সিঙ্গেল আসবে না, এটা গ্রুপ আকারে আসবে। সে হচ্ছে একটা কোম্পানির আউটস্ট্যান্ডিং স্যালারিস আছে, এইটা হচ্ছে গ্রুপ অফ হচ্ছে পিপলের হচ্ছে আউটস্ট্যান্ডিং স্যালারি। এরপর আছে হচ্ছে প্রিপেইড রেন্ট, একাধিক রেন্ট যদি হচ্ছে প্রিপেইড দেওয়া থাকে সেটা হচ্ছে গ্রুপ অফ হচ্ছে পিপল। এরপর আছে অ্যাক্রুড ইনকাম অ্যাকাউন্ট, অনেকগুলি ইনকাম আপনার জেনারেট হয়েছে কিন্তু এখনো আপনি এখান থেকে কোনো ধরনের টাকা পয়সা পাননি, সেইটা হচ্ছে আপনার অ্যাক্রুড ইনকাম। এরপর আছে রিয়েল অ্যাকাউন্ট, এটা মেইনলি হচ্ছে যত ধরনের বিজনেসে অ্যাসেট আছে এই অ্যাসেটগুলি নিয়ে হচ্ছে কাজ করে। রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে একটা বিজনেসের যে অ্যাসেট, এই অ্যাসেটগুলি নিয়ে কাজ করে। সে হচ্ছে একটা বিজনেসে বিভিন্ন ধরনের অ্যাসেট থাকে, একটা হচ্ছে ট্যানজিবল অ্যাসেট আর একটা হচ্ছে ইনট্যানজিবল অ্যাসেট। এই দুই ধরনের হচ্ছে অ্যাসেট থাকে। ট্যানজিবল অ্যাসেটের ভিতর অনেক প্রকারভেদ আছে, ইনট্যানজিবল অ্যাসেটের ভিতর হচ্ছে অনেক প্রকারভেদ আছে। ট্যানজিবল অ্যাসেট হচ্ছে যে অ্যাসেটগুলি ধরা ছোঁয়া যায়, এগুলি হচ্ছে ট্যানজিবল অ্যাসেট। আর ইনট্যানজিবল অ্যাসেট হচ্ছে যে অ্যাসেটগুলি ধরা যায় না, ছোঁয়া যায় না, এগুলো হচ্ছে ইনট্যানজিবল অ্যাসেট। আচ্ছা, একটু কাইন্ডলি আপনারা ট্যানজিবল অ্যাসেটের একটা দুটো এক্সাম্পল একটু বলবেন? আসবাবপত্র, যন্ত্রপাতি। ইনট্যানজিবল অ্যাসেটের একটা দুটো এক্সাম্পল। গুডউইল, গুডউইল হইতে পারে, ট্রেডমার্ক হইতে পারে, প্যাটেন্ট হইতে পারে। জি, যেগুলি হচ্ছে একটা বিজনেসের। একটু কাইন্ডলি আপনারা অবশ্যই রেসপন্স করবেন, রেসপন্স করলে আপনাদের ভালো লাগবে, আমারও ভালো লাগবে। আচ্ছা, ট্যানজিবল অ্যাসেট হচ্ছে যে অ্যাসেটগুলি হচ্ছে দৃশ্যমান, যেগুলো হচ্ছে দৃশ্যমান দেখা যায়, এগুলি হচ্ছে আপনাদের ট্যানজিবল অ্যাসেট। যেমন হচ্ছে ক্যাশ, ব্যাংক, ফার্নিচার, ইকুইপমেন্ট, কম্পিউটার, ইনভেন্টরি, বিল্ডিংস, ভেহিকেল, ল্যান্ড, অ্যাকাউন্ট রিসিভেবল, এগুলো হচ্ছে ট্যানজিবল অ্যাসেট। আর ইনট্যানজিবল অ্যাসেট হচ্ছে আপনার যেগুলো হচ্ছে ধরা যায় না, ছোঁয়া যায় না, এগুলো হচ্ছে কোম্পানির অ্যাসেট হিসাবে হচ্ছে থাকে। এগুলো হচ্ছে একটা কোম্পানি যতদিন ইয়া করে আপনার হচ্ছে যতদিন কোম্পানির হচ্ছে লাইফ টাইম থাকে ততদিন হচ্ছে গুডউইল থাকে। আচ্ছা, যেমন হচ্ছে ইনট্যানজিবল অ্যাসেট হিসাবে হচ্ছে গুডউইল, সফটওয়্যার, প্যাটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, লাইসেন্স, পারমিটস, ফ্র্যাঞ্চাইজিস রাইট, ডোমেন নেম, এগুলো হচ্ছে ইনট্যানজিবল অ্যাসেট। এই অ্যাসেটগুলি যদি কেউ কপি করে, যদি কেউ নকল করে, সেই ক্ষেত্রে অবশ্যই হচ্ছে পার্টি মামলা করতে পারবে। সেটা হচ্ছে যদি কোম্পানি হয়, ন্যাচারাল পার্সন হয়, সেও মামলা করতে পারবে, যদি ব্যক্তি হয় সেও কি করতে পারবে, মামলা করতে পারবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যেটা দেখবো হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। এখানে মেইনলি হচ্ছে আলোচনা করা হয় হচ্ছে এক্সপেন্স, লস, গেইন, ইনকাম নিয়ে, চারটা টাইপ নিয়ে হচ্ছে এখানে নমিনাল অ্যাকাউন্টে হচ্ছে আলোচনা করা হয়। ফার্স্ট অফ অল হচ্ছে এক্সপেন্স, এরপর হচ্ছে লস, এরপর হচ্ছে ইনকাম এবং হচ্ছে গেইন। বিজনেসের যে হচ্ছে অ্যাক্টিভিটিগুলি হয়, আপনার হচ্ছে প্রফিট অ্যান্ড লসের যে অ্যাক্টিভিটি, ব্যালেন্স শিটের অ্যাক্টিভিটি, এখানে হচ্ছে এক্সপেন্স, লসেস, ইনকাম, গেইন, এগুলি হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। যেমন হচ্ছে নমিনাল অ্যাকাউন্টগুলি হচ্ছে টেম্পোরারি, এটা হচ্ছে 1 মাস পর এটা ডাইভার্ট হয়ে যায় প্রফিট অ্যান্ড লস, অথবা হচ্ছে বছর শেষেও ডাইভার্ট হতে পারে। ঠিক আছে, এখানে হচ্ছে দেখেন রেন্ট এক্সপেন্স, স্যালারি এক্সপেন্স, ইলেকট্রিসিটি এক্সপেন্স, সেলস রেভিনিউ, সার্ভিস ইনকাম, ইন্টারেস্ট ইনকাম, লস অন সেল, এগুলো হচ্ছে প্রত্যেক মাস অথবা হচ্ছে বছর, 1 বছর অন্তর অন্তর এগুলো কি হয়ে যায়, ক্যারি ফরওয়ার্ড হয়ে যায়। কোথায়, সরি ক্যারি ফরওয়ার্ড না, বা হচ্ছে আপনার ট্রান্সফার হয়ে যায় প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে। আচ্ছা, নমিনাল অ্যাকাউন্টে একটু কাইন্ডলি যদি কেউ শেয়ার করতেন। আমাকে শোনা যাচ্ছে? জি স্যার, শুনতেছি। নমিনাল অ্যাকাউন্টে একটু বলেন তো। স্যার, এটা হচ্ছে একটা টেম্পোরারি অ্যাকাউন্ট, যেটা 1 মাস অথবা বছরান্তের জন্য ওপেন করা হয়। জি এবং জি, এখানে প্রফিট, এক্সপেন্স, ইনকাম, লস, গেইন এগুলো মেনলি আলোচনা করা হয়, যেটা পরবর্তীতে আমরা পিএনএল এ ট্রান্সফার করি। আচ্ছা,
আচ্ছা, ক্যারি ফরওয়ার্ড হচ্ছে আপনার কোন কোন আইটেমগুলো ক্যারি ফরওয়ার্ড হয় আমাদের? প্রফিট, এক্সপেন্স গুলো, আপনার ইনকাম, এই আইটেমগুলো। দেখেন আমি বলি, সেটা হচ্ছে ব্যালেন্স শিটের আইটেমগুলি হচ্ছে সবসময় কি হয়, ক্যারি ফরওয়ার্ড হয়। এক বছরের পরের বছর কি করা যায়, ক্যারি ফরওয়ার্ড করা যায়। কিন্তু প্রফিট অ্যান্ড লসের হচ্ছে আপনার কোনো আইটেম হচ্ছে ক্যারি ফরওয়ার্ড হবে না। প্রফিট অ্যান্ড লসের হচ্ছে ব্যালেন্স শিটে একটা পার্ট যাবে, সেটা হচ্ছে নেট প্রফিটটা। আর যদি রিটার্ন আর্নিংস থাকে সেই ক্ষেত্রে ওইটা আপনার হচ্ছে ব্যালেন্স শিটে হচ্ছে যাবে। তাছাড়া ব্যালেন্স প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের কোনো আইটেম হচ্ছে ক্যারি ফরওয়ার্ড হয় না, ব্যালেন্স শিটের প্রত্যেকটা আইটেম হচ্ছে ক্যারি ফরওয়ার্ড হয়। আচ্ছা, আমরা যে তিনটা অ্যাকাউন্ট দেখলাম, একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, একটা হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে আপনার যে প্রকারভেদগুলি আমরা দেখলাম, একটা হচ্ছে ব্যক্তি, আর একটা হচ্ছে কোম্পানি, একটা ছিল কি গ্রুপ অফ পিপল। এই তিনটা প্লাস হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, যেগুলো হচ্ছে একটা বিজনেসের যাবতীয় অ্যাসেট নিয়ে কি করে, আলোচনা করে। আর একটা আমরা দেখলাম হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে এক্সপেন্স, লসেস, ইনকাম, গেইন। এগুলো হচ্ছে এখানে একটা চার্টের মাধ্যমে টোটাল দেওয়া আছে। দেখেন অ্যাকাউন্টিং রুলস, গোল্ডেন রুলস অফ অ্যাকাউন্টিং। এখানে হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, তারপর হচ্ছে রিয়েল অ্যাকাউন্ট, নমিনাল অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট হচ্ছে এখানে যা আসবে এটা হচ্ছে ডেবিট, আর ক্রেডিট হবে হচ্ছে গিভার। রিয়েল অ্যাকাউন্ট হচ্ছে ডেবিট হবে হচ্ছে হোয়াট কাম ইন, যা আসে ওইটা হচ্ছে ডেবিট। ক্রেডিট হচ্ছে হোয়াট গোজ আউট, যা যায় এটা হচ্ছে ক্রেডিট। নমিনাল অ্যাকাউন্ট ডেবিট হয় হচ্ছে এক্সপেন্স আর হচ্ছে লসেস, আর ক্রেডিট হয় হচ্ছে ইনকাম, গেইন। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যাকাউন্টস, মানে টোটাল আমাদের অ্যাকাউন্টিং এ কয়টা অ্যাকাউন্টস আছে। টোটাল হচ্ছে 5টা অ্যাকাউন্টস নিয়ে হচ্ছে অ্যাকাউন্টিং এ আলোচনা করা হয়। একটা হচ্ছে অ্যাসেট, একটা লাইবিলিটিস, একটা ইকুইটি, একটা ইনকাম, এক্সপেন্স। অ্যাসেট আর হচ্ছে এক্সপেন্স, অ্যাসেট এক্সপেন্স এই দুটা দেখেন একটু। অ্যাসেট এক্সপেন্স এই দুটো হচ্ছে ব্যালেন্স শিট আইটেম। আর লাইবিলিটিস, ক্যাপিটাল, ইনকাম, এই তিনটে মিলে হচ্ছে প্রফিট অ্যান্ড লসের হচ্ছে পার্ট। আর অ্যাসেট এক্সপেন্স হচ্ছে এই দুটো হচ্ছে আপনার হচ্ছে ব্যালেন্স শিটের আইটেম। সরি, অ্যাসেট আর এক্সপেন্স হচ্ছে দেখেন অ্যাসেট আর এক্সপেন্স এই দুটো আর হচ্ছে লাইবিলিটিস, ইকুইটি, ইনকাম, এই 5টা অ্যাকাউন্টের মধ্যে অ্যাসেট এক্সপেন্স এই দুটো যদি বাড়ে সেই ক্ষেত্রে হচ্ছে ডেবিট হবে। এই দুটো যদি বাড়ে আমাদের হচ্ছে কি হবে, ডেবিট হবে। আর হচ্ছে লাইবিলিটিস, ইকুইটি, ইনকাম এগুলো যদি বাড়ে এটা হবে হচ্ছে ক্রেডিট, আর কমে যদি যায় সেই ক্ষেত্রে এটা হবে হচ্ছে ডেবিট। এখানে সুন্দরভাবে দেওয়া আছে, নিচে আমরা দেখব। আচ্ছা, অ্যাসেট যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে বলেন তো ডেবিট হবে না ক্রেডিট হবে? ডেবিট। এক্সপেন্স যদি কমে যায়? ডেবিট। ক্রেডিট হবে। লাইবিলিটিস যদি কমে যায়? ডেবিট। লাইবিলিটি যদি কমে যায় ডেবিট। ইকুইটি যদি বেড়ে যায়? ক্রেডিট। মোট কথা হচ্ছে এই তিনটা আইটেম হচ্ছে যদি বেড়ে যায় সেক্ষেত্রে হচ্ছে বেড়ে গেলে হচ্ছে ক্রেডিট, কমে গেলে হচ্ছে ডেবিট। শুধু অ্যাসেট আর এক্সপেন্স হচ্ছে কি আপনার যদি বেড়ে যায় তাহলে হবে ডেবিট, কমে গেলে হচ্ছে ক্রেডিট। আচ্ছা, অ্যাসেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট আর একটা হচ্ছে কি নন কারেন্ট অ্যাসেট। কারেন্ট অ্যাসেট হচ্ছে যে অ্যাসেটগুলি ফিউচার বেনিফিট, যে অ্যাসেটগুলি থেকে হচ্ছে পাওয়া যায় হচ্ছে 1 বছরের মধ্যে, এটা হচ্ছে কারেন্ট অ্যাসেট। আর নন কারেন্ট অ্যাসেট হচ্ছে যে অ্যাসেটগুলি থেকে আমরা বেনিফিট পাবো হচ্ছে 1 বছরের হচ্ছে অ্যাবাভ 1 ইয়ার, এটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট। তাহলে অ্যাসেট হচ্ছে দুই প্রকার, একটা কারেন্ট অ্যাসেট আর একটা হচ্ছে নন কারেন্ট অ্যাসেট।
আচ্ছা, এরপর হচ্ছে আপনার লাইবিলিটিস হচ্ছে সেম ভাবে হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে কারেন্ট লাইবিলিটিস আর একটা হচ্ছে নন কারেন্ট লাইবিলিটিস। কারেন্ট লাইবিলিটিস হচ্ছে যে লাইবিলিটিসে হচ্ছে 1 বছরের মধ্যে উইদিন হচ্ছে 1 ইয়ার এর মধ্যে হচ্ছে আমাকে এটা পরিশোধ করতে হবে, এটা হচ্ছে আপনার কারেন্ট লাইবিলিটিস। আর যেটা হচ্ছে আপনার 1 বছরের উপরে অ্যাভাব 1 ইয়ার, এটা হচ্ছে আমাকে পে করতে হবে, পেইড করতে হবে বা করতে হবে, এটা হচ্ছে আমাদের নন কারেন্ট লাইবিলিটিস। আচ্ছা, ইকুইটি হচ্ছে যেটা হচ্ছে বিজনেসে মালিক টাকা দেয়, এটা হচ্ছে ইকুইটি। মালিক টাকা দেয় অথবা হচ্ছে শেয়ার হোল্ডারদের হচ্ছে টাকা, এটা হচ্ছে ইকুইটি। মালিক যে টাকা দিয়ে বিজনেস স্টার্ট করবে প্রাইমারি, এটা হচ্ছে ইকুইটি। এরপর হচ্ছে এডিশনালি, এরপর যদি মালিক কোনো টাকা দেয়, এটা হচ্ছে ইকুইটির পার্ট হিসেবে হবে। এরপর হচ্ছে যদি উনি শেয়ার ডিক্লেয়ার করে, সেখান থেকে শেয়ার হোল্ডারদের যে টাকা আসবে, এটা হচ্ছে ইকুইটির পার্ট। আচ্ছা, ইকুইটি একটু বলেন তো কেউ একজন। রায়হানা হেনা, আপনি একটু ইকুইটিটা আমাকে বলেন। ইকুইটিটা হচ্ছে মালিক যখন শেয়ার বা কোনো ক্যাপিটাল ইনভেস্ট করবে তখন এটা ইকুইটিতে আসবে। আমি ডিভিডেন্ড পেমেন্ট করলাম, এটা কোথায় যাবে, কোন অ্যাকাউন্টে যাবে? এটা ডিভিডেন্ড পেমেন্ট করলে ইকুইটিতে আসবে। এটা হচ্ছে ইকুইটিতে আসবে। আচ্ছা, এরপর হচ্ছে ইনকাম। একটা হচ্ছে আপনার বিজনেসের ইনকাম দুই ভাবে হয়। একটা বিজনেসের ইনকাম কয় ভাবে হবে? দুই ভাবে। একটা বিজনেস, ওই বিজনেসের হচ্ছে যে উদ্দেশ্যে বিজনেসটা করা, ওই উদ্দেশ্যে যদি হচ্ছে আপনার কোনো টাকা আসে, সেটা হচ্ছে সেলসের মাধ্যমে যদি কোনো টাকা আসে, এটা হচ্ছে ইনকাম হিসেবে ট্রিট হবে। ওই বিজনেস যদি ওই পারপাস ছাড়া অন্য পারপাসে যদি ইনকাম করে থাকে, বিজনেস যদি ইনকাম করে, এটা হচ্ছে আপনার ইনকাম হিসাবে ট্রিট হবে। এটাকে বলা হয় আদার্স ইনকাম। এটাকে বলা হয় কি? আদার্স ইনকাম। এরপর হচ্ছে এক্সপেন্স। আমরা যে ভেন্ডরের পেমেন্ট গুলি করি, আমরা বিভিন্ন ধরনের একটা বিজনেস চালাতে গেলে বিভিন্ন ধরনের হচ্ছে আপনার এক্সপেন্স আছে। এই এক্সপেন্স গুলি মূলত হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে আমরা বিভিন্ন ভেন্ডরের কাছ থেকে যে জিনিসগুলি হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড হিসাবে পারচেস করি বিজনেসের জন্য, এগুলি হচ্ছে ভেন্ডরকে পেমেন্ট করতে হয়। এটা হচ্ছে এক ধরনের হচ্ছে এক্সপেন্স। আর একটা হচ্ছে যদি ইনভেন্টরি হিসাবে আমরা ভেন্ডরের কাছ থেকে কোনো কিছু পারচেস করি, তার পেমেন্টটা হচ্ছে আপনার এক্সপেন্স হিসেবে কাউন্ট হবে। এরপর হচ্ছে আরো কিছু অ্যাক্টিভিটি আছে, সেটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটিস, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিস। এরপর হচ্ছে আপনাদের হচ্ছে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যাক্টিভিটিস হিসেবে হচ্ছে কাউন্ট হয়। যেমন হচ্ছে স্যালারি বলেন, তারপরে হচ্ছে আপনার ইলেকট্রিসিটি বিল বলেন, অফিস ভাড়া বলেন, সবই হচ্ছে এক্সপেন্সের মধ্যে আসবে। এগুলো আমরা দেখবো সবগুলো আলোচনা পার্ট বাই পার্ট। আচ্ছা, এরপর দেখেন অ্যাসেট। একটা কোম্পানিতে কয় ধরনের অ্যাসেট থাকে? দুই ধরনের, একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট আর একটা কি নন কারেন্ট অ্যাসেট। এখানে হচ্ছে ক্যাশ, ব্যাংক ব্যালেন্স, ইকুইপমেন্ট, ইনভেন্টরি, এগুলো সবই হচ্ছে অ্যাসেট। লাইবিলিটিস হচ্ছে এখানে হচ্ছে ব্যাংক লোন, সাপ্লায়ার ডিউজ, এগুলো হচ্ছে লাইবিলিটিস। আচ্ছা, ইকুইটি, তাহলে ওনার ইনভেস্টমেন্ট, প্রফিট অ্যাডেড টু ইকুইটি, উইথড্রল, রিডিউস ইকুইটি, এগুলো হচ্ছে ইকুইটি। ইনকাম হচ্ছে দুই ভাবে হয়, একটা হচ্ছে সেলস আর একটা হচ্ছে সার্ভিস রেভিনিউ। সেলের মাধ্যমে হইতে পারে, সার্ভিসের মধ্যে হইতে পারে। আর এর বাইরে হচ্ছে ইনকাম হচ্ছে আদার্স ইনকাম, যেটা হচ্ছে বিজনেসের অ্যাক্টিভিটির সঙ্গে অ্যাক্টিভিটির যেটা বাইরে, এটা হচ্ছে আদার্স ইনকাম। যেমন হচ্ছে আপনার ব্যাংক থেকে, ব্যাংকে আপনার কিছু টাকা জমা আছে, সেখান থেকে আপনি ইন্টারেস্ট পারপাস কিছু পেয়েছেন, এটা হচ্ছে আপনার আদার্স ইনকাম হিসেবে ট্রিট হবে। এক্সপেন্স একটু আগে আলোচনা করেছি, এটা হচ্ছে রেন্ট, এরপর হচ্ছে স্যালারি, এরপর হচ্ছে ইউটিলিটি বিল। আচ্ছা, ফাইন্যান্সিয়াল যে স্টেটমেন্টগুলি আমরা দেখে একটা কোম্পানির পারফরমেন্স যাচাই করি, এগুলো হচ্ছে এই স্টেটমেন্টগুলি হচ্ছে একটা হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, যেখানে হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এখানে হচ্ছে প্রফিট দেখা হয় এবং লস, প্রফিট এবং লস মেইনলি হচ্ছে এখানে দেখায় হচ্ছে
প্রফিট অ্যান্ড লস, এরপর হচ্ছে ব্যালেন্স শিট। এখানে ব্যালেন্স শিটে হচ্ছে তিনটা জিনিস হচ্ছে এখানে দেখায়, একটা হচ্ছে অ্যাসেট, একটা লাইবিলিটিস, একটা হচ্ছে ইকুইটি। এটা হচ্ছে নির্দিষ্ট ডেটের, একটা হচ্ছে মেইনলি হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ারের এই যে ইয়াগুলি দেখা হয় আমাদের, লাইবিলিটিস, ইকুইটি এবং হচ্ছে আপনার অ্যাসেট। এরপর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। ক্যাশ ফ্লো স্টেটমেন্টটা হচ্ছে আপনার একটা ফাইন্যান্সিয়াল ইয়ারে একটা বিজনেসে যে টাকা আসবে এবং যে টাকা যাবে, নগদ যে টাকা আসবে এবং যে টাকা বিজনেস থেকে যাবে, এটা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। এরপর হচ্ছে ইকুইটি স্টেটমেন্ট। ইকুইটি স্টেটমেন্ট এখানে অনেকগুলি আছে, চেঞ্জিং ওনার্স ক্যাপিটাল, ওপেনিং ক্যাপিটাল, যেটা হচ্ছে বিজনেসের স্টার্টিং এ যে ক্যাপিটাল দেওয়া হয় এটা হচ্ছে ওপেনিং ক্যাপিটাল। এরপর হচ্ছে এডিশনাল যদি কোনো ফার্দার যদি কোনো ইনভেস্ট আর কোনো ক্যাপিটাল যদি বিজনেসে দেয়, এটা হচ্ছে এডিশনাল ক্যাপিটাল। এরপর হচ্ছে নেট প্রফিট, এটা হচ্ছে আপনার ইকুইটি একটা পার্ট। এরপর হচ্ছে ড্রয়িংস, যদি কোনো ড্রয়িংস থাকে এটাও ইকুইটির মধ্যে আসবে। এরপর হচ্ছে আদার্স কম্প্রিহেনসিভ ইনকাম ইফ অ্যাপ্লিকেবল। এরপর ডিভিডেন্ড, ডিভিডেন্ড যদি হয় এটা হচ্ছে আপনার ইকুইটির মধ্যে আসবে। শেয়ার ক্যাপিটাল ইকুইটির মধ্যে আসবে। রিটেইন আর্নিংস এটা হচ্ছে ইকুইটির মধ্যে আসবে। মোটামুটি ইকুইটিতে অনেকগুলি, ইকুইটি অ্যাকাউন্টে অনেকগুলি জিনিস হচ্ছে আমাদের ডাইভার্ট হবে। আচ্ছা, এখান থেকে দেখেন আমাদের হচ্ছে অ্যাকাউন্টিং যে ইকুয়েশন, গোল্ডেন রুলস বলা হয়, এটা হচ্ছে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস হচ্ছে ওনার্স ইকুইটি। একটা কোম্পানির যে অ্যাসেটগুলি আমরা দৃশ্যমান, যে অ্যাসেটগুলি দৃশ্যমান এগুলি হচ্ছে লাইবিলিটিস প্লাস হচ্ছে ওনার্স ইকুইটি। সে একটা অ্যাসেট পারচেজ করা হয়েছে 50,000 টাকা দিয়ে, মালিকের টাকা ছিল 30,000 টাকা, আর হচ্ছে উনি বাকিতে পারচেজ করছে 20,000 টাকা। তো সো একটা অ্যাসেট, একটা মেশিনারিজ উনি পারচেজ করেছেন 50,000 টাকা দিয়ে। এখানে হচ্ছে মালিক টাকা দিয়েছেন 30,000 টাকা, আর হচ্ছে যেহেতু এটা বাকিতে পারচেজ করা হয়েছে, এখানে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল তৈরি হবে। অ্যাকাউন্টস পেয়েবল হিসেবে হচ্ছে 20,000 টাকা। অ্যাসেটের ভ্যালু ছিল কত টাকা? 50,000 টাকা। এখানে হচ্ছে ওনার্স ইকুইটি হিসেবে 30,000 আর হচ্ছে লাইবিলিটিস হিসেবে হচ্ছে 20,000। এই হচ্ছে অ্যাসেট ইকুয়াল টু লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। আচ্ছা, এই আলোচনা একটু আগে করেছি, তারপরে একটু জাস্ট আমরা দেখব অ্যাসেট এক্সপেন্স যদি বেড়ে যায় ডেবিট, আর যদি কমে যায় সেই ক্ষেত্রে হচ্ছে ক্রেডিট। লাইবিলিটিস, ইনকাম, ওনার্স ইকুইটি, এটা যদি বেড়ে যায় ক্রেডিট, আর যদি কমে যায় ডেবিট। আচ্ছা, রাফি আহমেদ ভাই একটু কাইন্ডলি এই জিনিসটা আমাদের একটু শেয়ার করে বুঝিয়ে দেন। আচ্ছা ভাই, এখানে যেটা বলা হইতেছে ওইটা হচ্ছে আমাদের অ্যাসেট এবং এক্সপেন্স, এটা যদি বৃদ্ধি বা ইনক্রিজ হয় তাহলে এটা ডেবিট হবে, আর যদি ডিক্রিজ হয় তাহলে এটা ক্রেডিট হবে। আর বিপরীত পক্ষে আছে আমার লাইবিলিটি, ইনকাম এন্ড ওনার্স ইকুইটি। এই তিনটা যদি আমার ইনক্রিজ হয় তাহলে হবে ক্রেডিট, আর যদি ডিক্রিজ হয় তাহলে হবে ডেবিট। আমি একটা অ্যাসেট পারচেজ করলাম, 50,000 টাকা দিয়ে, বাকিতে না নগদে পারচেজ করেছি। সেই ক্ষেত্রে আমার বিজনেসের কি বৃদ্ধি পেয়েছে, কি হ্রাস পেয়েছে? আচ্ছা, অ্যাসেট ইনক্রিজ এন্ড অ্যাসেট ডিক্রিজ। আমার হচ্ছে সম্পদ একবার বৃদ্ধি পাবে, আর একবার হচ্ছে সম্পদ হ্রাস পাবে। আচ্ছা, আমি যদি আমার ক্যাশ টাকা দিয়ে কিনি সেই ক্ষেত্রে আমার হচ্ছে কোন অ্যাসেটটা হচ্ছে হ্রাস পাবে? আমি যদি ক্যাশ টাকা দিয়ে কিনি তাহলে আমি যে অ্যাসেটটা কিনবো ওই অ্যাসেটটা বৃদ্ধি পাবে, আর হচ্ছে আমার ক্যাশ টাকা হ্রাস পাবে। যদি ব্যাংক থেকে পারচেজ করি, ব্যাংক চেকের মাধ্যমে, তাহলে হচ্ছে ব্যাংক হিসাব থেকে হ্রাস পাবে। ব্যাংক হিসাব থেকে হ্রাস পাবে। আমি শেয়ার হোল্ডারের কাছে টাকা নিয়েছি, বিজনেস, আমি বলতে বিজনেস শেয়ার হোল্ডারের কাছ থেকে টাকা নিয়েছে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার কি হ্রাস পাবে, কি হচ্ছে বৃদ্ধি পাবে? আচ্ছা ভাই, এটা পারবো না বলতে। কেউ, এনিওয়ান? স্যার বুঝিনি, শেয়ার হোল্ডার থেকে টাকা নিলেন? জি, আমি আমার বিজনেসে শেয়ার হোল্ডারের কাছ থেকে টাকা নিয়েছি, সেই ক্ষেত্রে
এখানে হচ্ছে ক্রেডিট কি হবে, ডেবিট কি হবে। ও তাহলে স্যার ইকুইটি ক্রেডিট হবে আর ডেবিট হবে, ক্যাশ ডেবিট। শেয়ার হোল্ডার এই ইকুইটি হচ্ছে, শেয়ার হোল্ডার ইকুইটিটা কি হবে, ক্রেডিট হবে, আর ক্যাশ কি হবে, ডেবিট হবে। ডেবিট ক্যাশটা আসলো। আচ্ছা, আমি বিজনেসে সেলস করেছি হচ্ছে 1 লক্ষ টাকা, সেই ক্ষেত্রে আমার হচ্ছে ডেবিট কি হবে, ক্রেডিট কি হবে। স্যার ক্যাশ ডেবিট হবে আর সেলস যেহেতু ইনকাম, সো ইনকাম ক্রেডিট হবে। হ্যাঁ, আচ্ছা আমার এখানে দুটো ঘটনাই ঘটছে, সেটা হচ্ছে এক হচ্ছে আমি সেলস করেছি, আমার টাকা এসেছে কোম্পানিতে, আর একটা হচ্ছে আমাদের কি ইনকাম বেড়েছে। দেখেন ইনকাম যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে কি হবে, আমার ডেবিট হবে। আর আমার এই পাশে আমার কি অ্যাসেট বেড়েছে, কারেন্ট অ্যাসেট, যার কারণে এটা কি হবে, এটা হচ্ছে ডেবিট হবে, আর এটা হচ্ছে ইনকামটা কি হবে, ক্রেডিট হবে। জি স্যার। আচ্ছা, এরপর আমরা দেখবো হচ্ছে ইম্পর্টেন্স অফ হচ্ছে অ্যাকাউন্টিং। এটা হচ্ছে দেখেন, এটা ডিসিশন মেক করার জন্য হেল্প করে। এটা হচ্ছে গুরুত্ব, অ্যাকাউন্টিং এর গুরুত্বটা হচ্ছে একটা কোম্পানি ডিসিশন মেক করতে পারবে এর মাধ্যমে। কারণ একটা কোম্পানি বছর শেষে, মাস শেষে এটা হিসাব করা যায়, বছর শেষেও হিসাব করা যায় কতটুকু হচ্ছে ওই কোম্পানির প্রফিট আছে, সে হচ্ছে ওটা দেখতে পারে। এটার সঙ্গে হচ্ছে সম্পৃক্ত যারা স্টেক হোল্ডার আছে, সে হচ্ছে কোম্পানির এমপ্লয়ি, এই কোম্পানির ম্যানেজার, আপনার হচ্ছে স্টেক হোল্ডার, আর হচ্ছে আর কে একটা কোম্পানির সঙ্গে 4-5টা স্টেক হোল্ডার, একটু বলেন তো কে কে থাকতে পারে। রোকন পাভেল ভাই। সরি ভাই, বলতে পারবো না। একটা কোম্পানির সঙ্গে আসলে যারা সম্পৃক্ত এরাই হচ্ছে আপনার স্টেক হোল্ডার। এটার সঙ্গে হচ্ছে আপনার কনজুমার ওনারা কি একটা স্টেক হোল্ডার। এরপর হচ্ছে আপনার এমপ্লয়ি, ওনারা হচ্ছে স্টেক হোল্ডার। ইনভেস্টর, ওনারা হচ্ছে আপনার কি স্টেক হোল্ডার। মোট কথা ওই কোম্পানির সঙ্গে সম্পৃক্ত যারা আছেন সবাই হচ্ছে কি স্টেক হোল্ডার। গভর্নমেন্ট একটা হচ্ছে স্টেক হোল্ডার, কারণ হচ্ছে গভর্নমেন্ট ওই কোম্পানি থেকে কি নেয়, ট্যাক্স নেয়। একটা কোম্পানির আয় ব্যয় এটা শুধুমাত্র যে কোম্পানি বুঝবে তা না, এটা হচ্ছে এই ডিসিশনটা প্রত্যেকটা স্টেক হোল্ডার হচ্ছে কোম্পানির ইয়া থেকে হচ্ছে স্টেটমেন্ট থেকে হচ্ছে ডিসিশন নেবে এই কোম্পানির সঙ্গে তারা কাজ করবে কিনা, বা হচ্ছে কোম্পানির ব্যাপারে তারা ডিসিশন নেবে। এরপর হচ্ছে বাজেট, এই কোম্পানির অ্যাকাউন্টিং এর মাধ্যমে একটা কোম্পানি তার হচ্ছে বাজেটিং করতে পারে, কস্ট কন্ট্রোল করতে পারে। এখানে দেখেন হেল্পস ইনভেস্টর, আমি একটু আগে যেটা বললাম, ব্যাংক ইভ্যালুয়েট বিজনেস, ইনশিওর কমপ্লায়েন্স উইথ ল অ্যান্ড ট্যাক্স। এরপর আছে দেখেন, এটা হচ্ছে গভর্নমেন্টের পার্ট, সেও ডিসিশন নিতে পারে যে কোম্পানিটা আসলে কতটুকু সাস্টেইন করতে পারে, গোয়িং কনসার্ন আছে কিনা এই কোম্পানি। এরপর আছে হচ্ছে প্রিভেন্ট ফ্রড অ্যান্ড ইরর, একটা কোম্পানিতে কতটুকু হচ্ছে ফ্রড করতে পারবে, এটা হচ্ছে আমরা এই গুরুত্ব, অ্যাকাউন্টিং এর গুরুত্ব থেকে আমরা হচ্ছে এই জিনিসটা হচ্ছে জাজ করতে পারবো। কোনো ধরনের ফ্রড হলে আমরা এখান থেকে বুঝতে পারবো। এরপর আছে হচ্ছে শো ফাইন্যান্সিয়াল পারফরমেন্স ক্লিয়ারলি, এখান থেকে ফাইন্যান্সিয়াল পারফরমেন্সটা ক্লিয়ারলি বোঝা যাবে। আচ্ছা, এখন আমরা যেটা দেখবো হচ্ছে কিছু হচ্ছে জার্নাল। আমাদের মোটামুটি হচ্ছে অ্যাকাউন্টস কয়টা, 5টা অ্যাকাউন্টস, একটা ছিল অ্যাসেট, আর একটা কি লাইবিলিটিস, এরপর হচ্ছে ওনার্স ইকুইটি, ইনকাম, এক্সপেন্স। এগুলি হচ্ছে আমরা জানি কি কি বেড়ে গেলে হচ্ছে ডেবিট হয়, কি কি কমে গেলে ক্রেডিট হয়। এখন এই জার্নালগুলি আমরা দেখব। দেখেন ওনার্স ইনভেস্টেড ক্যাশ, মালিক পক্ষ প্রাইমারি হচ্ছে কোম্পানিতে ইনভেস্ট করেছে, সেই ক্ষেত্রে ওই কোম্পানির ক্যাশ বেড়েছে, ক্যাপিটাল কি কমে গেছে। আচ্ছা, ক্যাশ আর ক্যাপিটালের মধ্যে পার্থক্য একটু কাইন্ডলি একটু বলবেন তৌসি মোহাম্মদ খালিদ। জি ভাইয়া, কোশ্চেনটা বুঝিনি। মানে ক্যাশ কোনটা, আচ্ছা, আর হচ্ছে ক্যাপিটাল কোনটা? ক্যাশ হচ্ছে না, উনি যেটা
ওনার থেকে যেটা পাচ্ছে ওটা হচ্ছে বিজনেসের জন্য ক্যাশ বা ব্যাংক ট্রানজাকশন, আর যেটা ওনার দিচ্ছে ওটা ক্যাপিটাল। ক্যাশ হচ্ছে আমার অ্যাসেট আর ক্যাপিটাল হচ্ছে কি ওয়ান কাইন্ডস অফ লাইবিলিটিস। জি জি এটা হচ্ছে বিজনেসের যিনি ওনার, উনি এই জিনিসটা ইনভেস্ট করছে, এই টাকাটা উনি দিয়েছে, এটা হচ্ছে ক্যাপিটাল। এটা হচ্ছে বিজনেসে আসা মাত্র বিজনেসের কি বেড়ে যায়, লাইবিলিটিস বেড়ে যায়। লাইবিলিটিস যদি বেড়ে যায় সেই ক্ষেত্রে এটা কি হয়, ক্রেডিট। আর অপরপক্ষে আমার বিজনেসের ক্যাশ বেড়ে গেল, এটা হচ্ছে আমাদের ডেবিট। এরপর দেখেন সেকেন্ড জার্নাল, পারচেস ফার্নিচার ফর ক্যাশ। আমি একটা ফার্নিচার কি করলাম, ক্যাশে হচ্ছে পারচেস করলাম, সেই ক্ষেত্রে ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ হচ্ছে ক্রেডিট। এখানে হচ্ছে আমার অ্যাসেট হিসেবে ফার্নিচার হচ্ছে আমার বিজনেসে আসছে, নিউ ফার্নিচার অ্যাড হয়েছে, যার কারণে এই ফার্নিচার অ্যাকাউন্টটা ফার্নিচার বেড়েছে, যার কারণে এটা হচ্ছে ডেবিট। আর হচ্ছে আমার নগদ টাকা আমার বিজনেস থেকে চলে গেছে, যার কারণে এটা হচ্ছে ক্রেডিট। পারচেজ ইনভেন্টরি অন ক্রেডিট, বাকিতে হচ্ছে ইনভেন্টরি পারচেজ করা হয়েছে। ইনভেন্টরি হচ্ছে ওয়ান কাইন্ড অফ অ্যাসেট। অ্যাসেট বৃদ্ধি পেলে হচ্ছে ডেবিট, আর যেহেতু আমি এটা বাকিতে পারচেজ করেছি, বাকিতে পারচেজ করার কারণে আমার হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল বেড়ে গিয়েছে। অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে লাইবিলিটিস, লাইবিলিটিস যদি বেড়ে যায় এটা হচ্ছে আমাদের ক্রেডিট। পেইড সাপ্লায়ার, পেইড সাপ্লায়ারটা একটু কাইন্ডলি এনিওয়ান আমাদের একটু বুঝিয়ে দেন। স্যার এটা বাকিতে যেটা কিনা হয়েছিল ওটা পরিশোধ করা হয়েছে। জি জি, আমার অ্যাকাউন্টস পেয়েবল কি এই জিনিসটা হচ্ছে ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে? এটা ডিক্রিজ করছে, ডিক্রিজ করছে, যার কারণে হচ্ছে কি এটা হচ্ছে লাইবিলিটিস আমার, ডেবিট হয়েছে। হ্যাঁ। আর হচ্ছে ক্যাশ টাকা, আমার অ্যাসেটটা চলে গেছে, ক্যাশ অ্যাসেটটা চলে গেছে, যার কারণে হচ্ছে এটা ক্রেডিট। এরপর দেখেন সোল্ড গুড ফর ক্যাশ, ক্যাশে হচ্ছে কোনো কিছু হচ্ছে পারচেস করা হয়েছে, হচ্ছে আপনার বিক্রি করা হয়েছে, এই ক্ষেত্রে হচ্ছে ক্যাশ কি, ক্যাশ আমার হচ্ছে Debit. কোম্পানিতে ক্যাশ হচ্ছে ডেবিট, আর হচ্ছে যেহেতু আমি এটা কি করছি, সেল করছি, এটা হচ্ছে ক্রেডিট। আচ্ছা, এরপর আছে সোল গুড অন ক্রেডিট, বাকিতে পারচেস করা হয়েছে। আচ্ছা, বাকিতে যদি আমি কোনো কিছু পারচেস করি আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল তৈরি হবে, বাকিতে পারচেস করলে Sales. অ্যাকাউন্ট রিসিভেবল কি হবে, তৈরি হবে। আর যদি বাকিতে হচ্ছে আমি বাকিতে যদি সেল করি সেই ক্ষেত্রে অ্যাকাউন্ট রিসিভেবল তৈরি হবে। আর যদি বাকিতে আমি পারচেস করি আমার কি তৈরি হবে, অ্যাকাউন্ট পেয়েবল Payable. তৈরি হবে। আচ্ছা, এই জিনিসটা হচ্ছে বাকিতে কি করছে, বিক্রি করছে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল, এটা হচ্ছে অ্যাসেট। অ্যাকাউন্ট রিসিভেবল ওয়ান কাইন্ডস অফ কি অ্যাসেট, এটা আমার বেড়েছে, Asset. কারণ এটা হচ্ছে ডেবিট, আর সেলটা হচ্ছে আমাদের কি ক্রেডিট। এরপর আছে রিসিভ ক্যাশ ফ্রম কাস্টমার। আচ্ছা, রিসিভ ক্যাশ ফ্রম কাস্টমার, কাস্টমারের কাছে টাকা রিসিভ করা হয়েছে, এটা হচ্ছে কি ছিল, অ্যাকাউন্ট রিসিভেবল ছিল, এখান থেকে উনি পেমেন্ট করেছে, সেই ক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে ক্যাশ আমার বেড়েছে বিজনেসের, আর অ্যাকাউন্ট রিসিভেবল আমার কি হয়েছে, কমে গেছে। এ হচ্ছে ক্যাশ হচ্ছে আমার ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে আমার ক্রেডিট। আচ্ছা, ক্যাশের অ্যাকাউন্ট রিসিভেবল, আচ্ছা কোনটা হচ্ছে ব্যালেন্স শিট আইটেম, কোনটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস আইটেম, একটু কাইন্ডলি যদি কেউ শেয়ার করতেন। অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে ব্যালেন্স শিট আইটেম আর ক্যাশটা হচ্ছে প্রফিট এন্ড লস। এনিওয়ান? স্যার দুটোটাই ব্যালেন্স শিট আইটেম। এই ব্যালেন্স কেন ব্যালেন্স শিট আইটেম কেন বলেন? স্যার দুটোটা তো ব্যালেন্স শিট আইটেম আছে। বুঝতে পারছেন আপু, আপনি হয়তো জি জি স্যার। আচ্ছা, এরপর আছে হচ্ছে পেইড রেন্ট। আচ্ছা, রেন্ট এক্সপেন্স, দেখেন আমি যখন একটা অফিসের রেন্ট হচ্ছে পেইড করলাম সেই ক্ষেত্রে হচ্ছে এক্সপেন্স আমার বেড়ে গেছে, যার কারণে এটা কি আমাদের হচ্ছে পেইড করলাম, আমাদের এক্সপেন্স কি কমে গেছে, যার কারণে এটা হচ্ছে ডেবিট। এরপর হচ্ছে ক্যাশ, দেখেন ক্যাশ হচ্ছে কি আমার ক্যাশ চলে গেছে, যার কারণে এটা হচ্ছে ক্রেডিট। এরপর আছে হচ্ছে পেইড স্যালারি, স্যালারি যদি আমি পেইড করি স্যালারি এক্সপেন্স হবে ডেবিট, আর ক্যাশ অথবা ব্যাংক হবে হচ্ছে ক্রেডিট। আচ্ছা, এখানে একটু বলেন তো হচ্ছে স্যালারি এক্সপেন্স আর হচ্ছে ক্যাশ কোনটা প্রফিট অ্যান্ড লস আইটেম, কোনটা ব্যালেন্স শিট আইটেম? স্যালারি এক্সপেন্স প্রফিট এন্ড লস আইটেম, আর হচ্ছে ক্যাশ হচ্ছে ব্যালেন্স শিট আইটেম। ব্যালেন্স শিট আইটেম। কিন্তু আপনারা সবই জানেন অ্যাকাউন্টিং এর।
আচ্ছা, এরপর হচ্ছে ইলেকট্রিসিটি বিল পেইড করা হয়েছে। সেই ক্ষেত্রে হচ্ছে দেখেন ইউটিলিটিস এক্সপেন্স হচ্ছে ডেবিট, ক্যাশ হচ্ছে কি ক্রেডিট। এরপর আছে রিসিভ ব্যাংক ইন্টারেস্ট। আচ্ছা, ব্যাংক একটা আমি যখন লোন নিব ব্যাংক থেকে, তখন হচ্ছে আমি যখন পেমেন্ট করব, কয় টাইপের টাকা পেমেন্ট করতে হয় একটু আপনারা বলবেন? আমি ব্যাংক থেকে 50,000 টাকা কি করছি, লোন নিয়েছি। আমি যখন এটা পেমেন্ট করব তখন হচ্ছে দুইটা হচ্ছে অ্যামাউন্ট আমাকে পেমেন্ট করতে হয়। একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা হচ্ছে ইন্টারেস্ট। একটা হচ্ছে কি প্রিন্সিপাল 50,000 টাকা দিতে হবে, 50,000 সঙ্গে আবার এটা ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে। আচ্ছা, ইন্টারেস্ট আমি যেটা পেমেন্ট করব এটা আমার কোন টাইপের অ্যাসেটের মধ্যে পড়বে ইন্টারেস্ট পেমেন্ট? ব্যালেন্স শিটে যাবে। ইন্টারেস্ট এক্সপেন্সে যাবে, প্রফিট এন্ড লস। এটা হচ্ছে এই ইন্টারেস্টটা, এটা হচ্ছে আদার্স ইনকাম, আদার্স এক্সপেন্স, না হচ্ছে আমার এটা ইনকামের মধ্যে আসবে না এক্সপেন্সের মধ্যে আসবে ডিরেক্ট? স্যার এটা লায়াবিলিটিস। লাইবিলিটিস আপু তখনই হবে যখন এটা ডিউ টাইমে দিতে পারবো না, সেটা হচ্ছে তখন আমাদের এটা লাইবিলিটিস হিসেবে জেনারেট হবে। এই ইন্টারেস্টটা হচ্ছে আদার্স এক্সপেন্স হিসেবে হচ্ছে জেনারেট হবে। আচ্ছা, এরপর আছে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন হচ্ছে এটা হচ্ছে এক্সপেন্স। আচ্ছা, একটা হচ্ছে দেখেন, একটা হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স আর একটা হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। আচ্ছা, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আর ডেপ্রিসিয়েশন সম্পর্কে কি আইডিয়া আছে আপনাদের? জি স্যার। একটু বলেন তো অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কোনটা আর হচ্ছে ডেপ্রিসিয়েশন কোনটা? আচ্ছা, ডেপ্রিসিয়েশনটা হচ্ছে আমাদের আমরা একটা স্থায়ী সম্পত্তি ব্যবহার করলে ব্যবহারজনিত যে ক্ষয়টা হয় ওইটা হচ্ছে ডেপ্রিসিয়েশন। জি, আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে প্রত্যেক বছরের যে ডেপ্রিসিয়েশনটা হয় ওইটা সমন্বিত যে মূল্য ওইটা হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এটা হচ্ছে আমাদের বিপরীত সম্পদ। এটা যে থ্যাংক ইউ, সুন্দর অ্যান্সার। আচ্ছা, আমি একটু আপনার সঙ্গে অ্যাড করি, জাস্ট আপনার যে আনসার এটা রাইট আনসার। সেটা হচ্ছে আমি একটা ফিক্সড অ্যাসেট পারচেস করেছি, ডেপ্রিসিয়েশন মেইনলি আসে হচ্ছে ফিক্সড অ্যাসেটের উপরে। একটা হচ্ছে ফিক্সড অ্যাসেট আমি পারচেস করেছি, সেটা হচ্ছে বুক ভ্যালু হচ্ছে ফিক্সড অ্যাসেটের প্রাইস হচ্ছে 50,000 টাকা। এটা লাইফ টাইম বললাম হচ্ছে 10 বছর। 10 বছর হচ্ছে লাইফ টাইম, অ্যাসেটটার হচ্ছে ভ্যালু 50,000 টাকা। আর এটা বুক ভ্যালু হচ্ছে নির্ণয় করা হলো 30,000 টাকা। সেই ক্ষেত্রে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হবে হচ্ছে 20,000 টাকা আর হচ্ছে বুক ভ্যালু কত 30,000 টাকা। 30। ঠিক আছে। আচ্ছা, এখন একটা অ্যাসেটের ফিক্সড অ্যাসেটের লস আর হচ্ছে গেইন, এই জিনিসটা সম্পর্কে একটু এনিওয়ান আমাকে একটু আমাদের একটু আইডিয়া শেয়ার করেন তো। স্যার মানে কোন বিষয়টা বলবো একটু যদি আরেকটু মানে specific ফিক্সড অ্যাসেটে আমি লস কোনটাকে বলবো আর হচ্ছে গেইন কোনটাকে বলবো? স্যার ফিক্সড অ্যাসেটের থেকে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা বাদ দেওয়ার পরে আমরা হচ্ছে এটার ফায়ার ভ্যালু পাবো। এখান থেকে যদি আমার বিক্রয় মূল্য বেশি হয় তাহলে প্রফিট, আর যদি বিক্রয় মূল্য কম হয় তাহলে লস হবে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, একটা হচ্ছে আমরা যখন একটা ফিক্সড অ্যাসেটের বুক ভ্যালু হচ্ছে ফিক্সড করব, যে ওই অ্যাসেটটার বুক ভ্যালু কত টাকা ছিল, 30,000 টাকা। এটা যদি আমি সেল করি লাইফ সাইকেল পার হওয়ার পর, 10 বছর পার হওয়ার পর এটা যদি আমি সেল করি, সেই ক্ষেত্রে যদি আমি 35,000 টাকা পাই, 35,000 টাকা যদি আমি পাই, তাহলে আমার এই ক্ষেত্রে হচ্ছে ফিক্সড অ্যাসেটে আমি গেইন করলাম কত 5,000 টাকা। আর হচ্ছে যদি আমি 25,000 টাকা পাই, তাহলে সেই ক্ষেত্রে আমি এটা লস করলাম কত টাকা 5,000 টাকা। যদি 5,000 জি, এটা হচ্ছে লস। ফিক্সড অ্যাসেটের হচ্ছে ওই গেইন হচ্ছে যেটা আমার লাভ হবে বুক ভ্যালু থেকে, যে টাকাটা বেশি এটা হচ্ছে আমার হচ্ছে গেইন, আর যে টাকাটা কম এটা হচ্ছে আমার লসেস। ক্লিয়ার, বুঝতে পারছেন? তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটা হচ্ছে কন্ট্রা অ্যাসেট, এটা হচ্ছে অ্যাসেটের ভ্যালুকে কমিয়ে দেয়। এটা হচ্ছে টোটাল হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন হচ্ছে টোটাল ডেপ্রিসিয়েশনটা। এখান থেকে হচ্ছে কিছু অংশ হচ্ছে ডেপ্রিসিয়েশন আসবে, যেটা হচ্ছে ইয়ারলি হচ্ছে আমরা কাউন্ট করি। সে হচ্ছে এটা 10 বছর ছিল, প্রত্যেক বছর হচ্ছে কত টাকা করে 2,000 টাকা করে ডেপ্রিসিয়েশন হচ্ছে কাউন্ট করা হয়েছে। এই 2,000 টাকা হচ্ছে ডেপ্রিসিয়েশন হিসাবে আসবে। আচ্ছা, ডেপ্রিসিয়েশন আর অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কোনটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস আইটেম, কোনটা হচ্ছে ব্যালেন্স শিট আইটেম,
একটু বলবেন আমাকে? ডিপ্রিসিয়েশনটা হচ্ছে প্রফিট এন্ড লসে, আর অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন হচ্ছে ব্যালেন্স শিটে যাবে, এটা এসেট হিসেবে। এটা হচ্ছে ফিক্সড অ্যাসেট হিসেবে ব্যালেন্স শিটে যাবে, আর এই ডেপ্রিসিয়েশন হচ্ছে এক্সপেন্স হিসেবে আমাদের কোথায় যাবে? ব্যালেন্স শিটে যাবে। হ্যালো স্যার। জি। স্যার আমাদের হচ্ছে মিটিং এখন শেষ হয়ে যাবে 2 মিনিটের মধ্যে, তো আমরা আরেকটা লিংক জয়েন করে দিয়ে দেবো, আচ্ছা, লিংক ঠিক দিয়ে আছে। দিব ওকে। আচ্ছা, এরপর হচ্ছে আমি একটা কম্পিউটার হচ্ছে ক্রেডিটে পারচেস করলাম। সেই ক্ষেত্রে হচ্ছে কম্পিউটার ইকুইপমেন্ট হচ্ছে আমার অ্যাসেট হিসাবে বিজনেসে আসলো, এটা হচ্ছে ডেবিট। আর হচ্ছে যেহেতু এটা বাকিতে পারচেস করেছি, সেই ক্ষেত্রে অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে ক্রেডিট। এরপর হচ্ছে ওনার্স উইথড্র ক্যাশ। একজন হচ্ছে বিজনেসের ওনার, উনি ওনার বিজনেস থেকে কিছু হচ্ছে ক্যাশ ড্রয়িং করছেন, সেই ক্ষেত্রে হচ্ছে আপনার ওই ড্রয়িংটা হচ্ছে ডেবিট, আর হচ্ছে ক্যাশ হচ্ছে ক্রেডিট। ড্রয়িংস দেখেন, এটা হচ্ছে ড্রয়িংসটা কেন ডেবিট? এটা হচ্ছে মালিকের টাকা, ওয়ান কাইন্ডস অফ কি লাইবিলিটিস। এই লাইবিলিটিসটা দেখেন, লাইবিলিটিসটা কি হলো? লাইবিলিটিস আমি নিয়েছিলাম ওনার কাছ থেকে, এটা আমার কমে গেল, যার কারণে এটা কি ডেবিট। আর ক্যাশও আমার হচ্ছে বিজনেস থেকে ক্যাশ চলে গেল, যার কারণে এটা হচ্ছে ক্রেডিট। আচ্ছা, প্রিপেইড রেন্ট আর প্রিপেইড রেন্ট, এই দুটো সম্পর্কে একটু কাইন্ডলি আমাকে আমাদের একটু বুঝান তো, শেয়ার করেন। আচ্ছা, রেন্ট আর প্রিপেইড রেন্টটা হচ্ছে আমার একটা এক্সপেন্স, আর প্রিপেড রেন্টটা হচ্ছে আমার একটা অ্যাসেট। এনিওয়ান? তৌসিফ মোহাম্মদ খালিদ ভাই। জি ভাইয়া। পেইড আর হচ্ছে প্রিপেইড রেন্ট আর রেন্ট, এই দুটোর মধ্যে পার্থক্য কি একটু বুঝিয়ে বলেন। প্রিপেইড রেন্ট হচ্ছে যে আমি যেটা অগ্রিম দিয়েছি। জি। প্রিপেইড রেন্ট হচ্ছে আমি যেটা অগ্রিম দিয়েছি, আমি ওই সার্ভিস এখনো নেই, পরবর্তীতে নিব, সেটা হচ্ছে আমাদের প্রিপেইড, আমি অ্যাডভান্স দিয়েছি। অ্যাডভান্স হচ্ছে এটা হচ্ছে আমার অ্যাসেট হিসেবে, কারেন্ট অ্যাসেট হিসেবে ট্রিট হবে। আর হচ্ছে আমার যেহেতু ক্যাশ গিয়েছে, আমি এটা হচ্ছে ক্রেডিট। আর প্রিপেইড রেন্ট এটা হচ্ছে আমাদের ডেবিট। এরপর হচ্ছে আউটস্ট্যান্ডিং স্যালারি। আউটস্ট্যান্ডিং স্যালারি হচ্ছে বকেয়া যে স্যালারি, এটা হচ্ছে আপনার কি আছে? জি, আমাকে শোনা যাচ্ছে? জি স্যার। জি। আচ্ছা, আমি শেয়ার করছি। আচ্ছা, আউটস্ট্যান্ডিং স্যালারি এটা হচ্ছে বকেয়া ছিল স্যালারির, এই স্যালারি পেমেন্ট করা হয়েছে, সেই ক্ষেত্রে এই স্যালারি এক্সপেন্স হচ্ছে কি ডেবিট। আর হচ্ছে স্যালারি পেয়েবল হচ্ছে কি, এখনো এটা হচ্ছে পেড করা হয়নি, স্যালারি পেয়েবল হচ্ছে ক্রেডিট হিসেবে আসবে। এরপর হচ্ছে অ্যাক্রুড ইনকামটা হচ্ছে আমি সার্ভিস দিয়েছি, কিন্তু আমার এখনো টাকা কি আছে, আমি এখনো টাকা পাইনি, এটা হচ্ছে অ্যাক্রুড ইনকাম। আচ্ছা, অ্যাক্রুড ইনকামটা বলেন তো, এটা কোন টাইপের হচ্ছে আপনার অ্যাসেট, কারণ এখান থেকে আমরা হচ্ছে ভবিষ্যতে সুবিধা পাবো, এখনো পাই নাই, পাবো। অ্যাক্রুড ইনকামটা হচ্ছে আমার অ্যাসেট, তাহলে আমার এটা হচ্ছে যেমন অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে আমার অ্যাসেট, অ্যাক্রুড ইনকামটা হচ্ছে সেম ভাবে আমার কি অ্যাসেট। তাহলে কোম্পানির হচ্ছে অ্যাসেট বেড়ে গেল, আর হচ্ছে ইনকাম যেহেতু হচ্ছে যদি বেড়ে যায়, সেই ক্ষেত্রে কি ক্রেডিট। ঠিক আছে। এখন এরপর হচ্ছে অ্যাডভান্স রিসিভ ফ্রম কাস্টমারের কাছ থেকে আমি অ্যাডভান্স রিসিভ করেছি,
সেই ক্ষেত্রে হচ্ছে অ্যাডভান্স যদি আমি কাস্টমারের কাছ থেকে রিসিভ করে থাকি, তাহলে এটা হচ্ছে আমার ওয়ান কাইন্ড অফ কি লাইবিলিটিস। আমি রিসিভ করেছি, আমার ক্যাশ অথবা ব্যাংক বেড়েছে, আমার লাইবিলিটিস অপরপক্ষে আমার কি বেড়েছে, লাইবিলিটিস বেড়েছে, আনরান রেভিনিউ। এটা আমি রেভিনিউ আর্ন করেছি কিন্তু এখনো ওই সার্ভিস আমি দিইনি, যার কারণে এটা হচ্ছে ক্রেডিট। আচ্ছা, আপনারা কি বুঝতেছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। একটু সবাই রেসপন্স করলে ভালো লাগতো। জি স্যার। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাডভান্স পেইড টু সাপ্লায়ার। সাপ্লায়ারদেরকে আমরা কি করছি, অ্যাডভান্স পেইড করেছি। আচ্ছা, অ্যাডভান্স যদি পেইড করি সেটা কি হবে, অ্যাসেট হবে না লাইবিলিটিস হবে? অ্যাসেট। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাসেট, এটাও কি অ্যাসেট। এটা হচ্ছে আমাদের কি বেড়ে গেছে না? অ্যাডভান্স টু সাপ্লায়ার এটা কি বেড়ে গেছে না কমে গেছে? এই সার্ভিসটা আমার বেড়েছে, যার কারণে এটা কি ডেবিট। আর আমার ক্যাশ থেকে অথবা ব্যাংক থেকে আমার টাকা গিয়েছে, যার কারণে এটা হচ্ছে ক্রেডিট। এরপর হচ্ছে ব্যাড ডেপ্ট। ব্যাড ডেপ্ট রিটার্ন অফ। আচ্ছা, ব্যাড ডেপ্ট রিটার্ন অফ একটু কাইন্ডলি এনিওয়ান শেয়ার। ব্যাড ডেটটা হচ্ছে যে টাকাটা মানে পাওয়ার কথা ছিল কিন্তু পাওয়া যাবে না, তো ওইটাকে হচ্ছে এক্সপেন্স হিসেবে ডেবিট করতে হবে, আর এসেটটা বিপরীতে কমে যায়, এর জন্য অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট হবে। আচ্ছা, ব্যাড ডেপ্ট হচ্ছে আমাদের কখন হয় একটা ব্যাড ডেপ্ট? একটা যখন কাস্টমারের কাছে কোনো কিছু আমরা সেল করি, তখন হচ্ছে ইনভয়েসে আপনার 4টা অপশন থাকে। একটা ইনভয়েসে কয়টা অপশন থাকে? 4টা অপশন থাকে। একটা হচ্ছে আপনার ও হচ্ছে বাকিতে কি করলো, পারচেস করলো, আমি হচ্ছে বাকিতে ওর কাছে কি করলাম, সেল করলাম। ওই দিনে যদি সে টাকা দেয়, একটা কন্ডিশন। আর একটা হচ্ছে নেট হচ্ছে 15 ডেজ, এটা একটা কন্ডিশন। নেট 1 মান্থ বা 30 ডেজ, এটা একটা কন্ডিশন। নেট হচ্ছে 60 ডেজ, এটা একটা কন্ডিশন। এই কন্ডিশনের মধ্যে যদি কাস্টমার টাকা দেয়, তাহলে এটা হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল হিসেবে আমার কাউন্ট হবে। এই কন্ডিশনের মধ্যে এই টাইমটা, এই ডিউরেশনটার মধ্যে হচ্ছে যেগুলি থাকবে এগুলিকে বলা হয় অ্যাকাউন্ট রিসিভেবল। এই ডিউরেশনের মধ্যে যে ইনভয়েসগুলি থাকবে এগুলি সবগুলোকে বলা হয় ওপেন ইনভয়েস। এই ইনভয়েসগুলিকে কি বলা হয়? ওপেন ইনভয়েস। এই ওপেন ইনভয়েসের যে টাকা সবগুলি হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল থাকবে। ওপেন ইনভয়েসের বাইরে, আমার ডিউ ডেটের বাইরে যেগুলি যাবে এগুলো হচ্ছে আমার হচ্ছে আউটস্ট্যান্ডিং হচ্ছে বকেয়া হিসাবে আসবে। এরপর যদি বকেয়ার একটা টাইম পিরিয়ড থাকে, যখন হচ্ছে ওই টাইমটাও শেষ হয়ে যায়, প্রভিশন একটা পিরিয়ড থাকে, এরপর ওটা হচ্ছে ব্যাড ডেপ্ট হিসাবে কি হয়, ট্রিট করা হয়, ব্যাড ডেপ্ট হিসাবে ট্রিট করা হয়। ঠিক আছে, এদের এই এগেইনস্টে হচ্ছে প্রভিশন রাখা হয়। একটা কোম্পানির ব্যাড ডেপ্ট হিসেবে ট্রিট করার জন্য প্রত্যেকটা কোম্পানির একটা প্রভিশন থাকে, প্রভিশন একটা অ্যাকাউন্ট থাকে। ওই অ্যাকাউন্টে একটা পার্সেন্টেজ থাকে যে আমার সে হচ্ছে 1000 কোটি টাকা ব্যাড ডেপ্ট হয়েছে, বা 100 কোটি টাকা বা 100 টাকা আমার ব্যাড ডেপ্ট হয়েছে, এখানে হচ্ছে প্রভিশন হিসাবে আমি 40 টাকা হচ্ছে রাখবো, এই ইয়ারের জন্য 40 টাকা রাখবো। তা ওটা হচ্ছে টোটাল প্রভিশনে যাবে। এখান থেকে হচ্ছে ব্যাড ডেপ্ট যদি কোনো কিছু হয়, ওইখান থেকে হচ্ছে ব্যাড ডেপ্টটা হচ্ছে ডাইভার্ট হবে। আচ্ছা, এরপর হচ্ছে ক্যাশ ডিপোজিট ইনটু ব্যাংক। আমি ব্যাংকে কি করলাম, ক্যাশ ডিপোজিট করলাম। সেই ক্ষেত্রে হচ্ছে আমার ব্যাংকের অ্যামাউন্ট বেড়ে গেল, অপরপক্ষে আমার ক্যাশ কমে গেল। ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে ডেবিট আর হচ্ছে ক্যাশ ক্রেডিট। ক্যাশ উইথড্র ফ্রম ব্যাংক, ব্যাংক থেকে আমি ক্যাশ উইথড্র করলাম, সেই ক্ষেত্রে ব্যাংকের টাকাটা আমার কমে যাবে, যার কারণে এটা হচ্ছে ক্রেডিট। আমার ক্যাশ বেড়ে গেল, ক্যাশটা হচ্ছে ডেবিট। পারচেজ অফ স্টেশনারি, আমি অফিসের কাজে স্টেশনারি পারচেজ করলাম, অফিস সাপ্লাইজ, এটা হচ্ছে আমার অফিস সাপ্লাইজ, এটা হচ্ছে ডেবিট। আর যেহেতু আমি ক্যাশ অথবা ব্যাংক ইউজ করে আমি পারচেজ করেছি, এটা হচ্ছে আমার ক্রেডিট। আচ্ছা, অফিস সাপ্লাইজ বলেন তো এটা কোন ধরনের এক্সপেন্স? অ্যাডমিনিস্ট্রেটিভ। ক্যাপিটাল এক্সপেন্স। অফিস সাপ্লাইজ অ্যাডমিনিস্ট্রেটিভ হবে এটা।
অফিস সাপ্লাইস এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডের একটা হচ্ছে পার্ট, ঠিক আছে। অফিস সাপ্লাইস আমরা যেটা দিব এটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ডের একটা কি হবে, পার্ট হবে। এগুলো আলোচনা করবো আমরা। এরপর হচ্ছে লোন টেকেন ফ্রম ব্যাংক, ব্যাংক থেকে আমি লোন নিয়েছি, ব্যাংক থেকে লোন নেওয়ার কারণে আমার ক্যাশ অথবা ব্যাংকে যদি টাকাটা আসে এটা হচ্ছে ডেবিট। এরপর হচ্ছে ব্যাংক লোন পেয়েবল, এটা হচ্ছে আমার কি ক্রেডিট, আমার লাইবিলিটিস বেড়েছে। এরপর আছে লোনের রিপেমেন্ট। আচ্ছা, আমি বলেছিলাম যে রিপেমেন্ট যখন আমি করব একটা লোনের তখন হচ্ছে কয়টা ঘটনা আসবে, দুইটা ঘটনা আসবে, একটা হচ্ছে প্রিন্সিপাল, একটা কি ইন্টারেস্ট। তাহলে ব্যাংক লোন পেয়েবল হচ্ছে ডেবিট, আমি লাইবিলিটিস কমিয়ে দিলাম, আমার এটা হবে ডেবিট। আর ক্যাশ অথবা ব্যাংক থেকে আমার টাকা গিয়েছে এটা হবে হচ্ছে ক্রেডিট। সেম ভাবে লোন ইন্টারেস্ট পেইড, এই ইন্টারেস্ট এক্সপেন্স এটা হচ্ছে আমার ডেবিট। আর যেহেতু হচ্ছে ক্যাশ অথবা ব্যাংক থেকে আমার টাকা গিয়েছে এটা হচ্ছে আমার ক্রেডিট। সেলস রিটার্ন, আচ্ছা সেলস আর সেলস রিটার্নের মধ্যে পার্থক্যটা কি আমাকে একটু বুঝিয়ে বলেন তো। সেলস রিটার্ন হচ্ছে কখন ঘটে, সেলস রিটার্ন ডেবিট হবে না ক্রেডিট হবে? যখন কেউ কোনো পণ্য কেনার পরে উনি যখন রিটার্ন দিয়ে দেয় তখন অ্যাডজাস্টমেন্ট হবে। যখন আমি একটা পণ্য কি করলাম, সেল করলাম, সেল করার পর ওইটার হচ্ছে কিছু অংশ কি দিল, ফেরত। সেল যখন হয় তখন এটা আমাদের কি হয়, ডেবিট হিসাবে কি ক্যালকুলেশন হয়, ডেবিট হিসেবে কি হয় ক্যালকুলেশন হয়। আর হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, সেল যখন হয় তখন এটা কি হবে, ক্রেডিট হিসাবে আসে, ঠিক আছে। আর সেলস রিটার্ন যদি হয় তখন এটা কি হয়, ডেবিট হয়। সেল যখন হয় তখন এটা হয় হচ্ছে ক্রেডিট, আর অ্যাকাউন্ট রিসিভেবল হয় হচ্ছে কি ডেবিট। ওই সেল যদি ফিরে আসে তাহলে এটা হয় হচ্ছে আমাদের ডেবিট, আর অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু কমে যায় এই কারণে হচ্ছে এটা হচ্ছে ক্রেডিট। সেম ভাবে হচ্ছে পারচেজ রিটার্ন, আপনি যেটা পারচেজ করেছেন এটা কি দিবেন, ফেরত। কারণ পারচেজ হচ্ছে আপনি যখন পারচেজ করেন তখন হচ্ছে এটা কি বাকিতে যদি পারচেজ করেন সেই ক্ষেত্রে আপনি হচ্ছে আপনার অ্যাকাউন্টস রিসিভেবল কি হয়, বেড়ে যায়। অ্যাকাউন্টস রিসিভেবল যদি বেড়ে যায় সেটা হচ্ছে ক্রেডিট, ঠিক আছে। আর যখন পারচেজ রিটার্ন হবে এটা হচ্ছে উল্টো হবে, অ্যাকাউন্টস পেয়েবল তখন কি হবে, কমে যাবে, এটা হচ্ছে ডেবিট হবে, আর পারচেজ রিটার্ন ক্রেডিট হবে। সেম ভাবে হচ্ছে কমিশন রিসিভ, কোনো কমিশন আমি রিসিভ করেছি ক্যাশে অথবা হচ্ছে ব্যাংকে, সেই ক্ষেত্রে হচ্ছে কমিশনটা হচ্ছে ডেবিট, আর কমিশন ইনকাম এটা হচ্ছে ক্রেডিট। কোম্পানির আমি ইন্স্যুরেন্স দিয়েছি, ইন্স্যুরেন্স এক্সপেন্স হচ্ছে আমাদের কি ইন্স্যুরেন্স, এটা হচ্ছে এক্সপেন্স অ্যাকাউন্ট, এটা হচ্ছে ডেবিট। আর ক্যাশ অথবা ব্যাংক থেকে আমার টাকা গিয়েছে এই কারণে এটা হচ্ছে ক্রেডিট। আচ্ছা, এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডেপ্রিসিয়েশন অন মেশিনারিজ, অ্যাডভান্স জার্নাল এন্ট্রিজ, এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যদি আপনারা এই 30টা জার্নাল বুঝে থাকেন এই প্রত্যেকটা জার্নালের আপনারা আনসার দিতে পারবেন। আচ্ছা, ডেপ্রিসিয়েশন অন মেশিনারিজ হচ্ছে 10%। একটা মেশিনারিজ আমি হচ্ছে করছি, পারচেস করেছি, এটা হচ্ছে ডেপ্রিসিয়েশন কত পার্সেন্ট, 10%। এই মেশিনারি কস্ট হচ্ছে 50,000 টাকা, তার ডেপ্রিসিয়েশন কত টাকা হবে, 5,000। ডেপ্রিসিয়েশন হবে হচ্ছে 5,000 টাকা। আর এটা যদি লাইফ টাইম 10 বছর হয়, যদি 10% করে কত হয় সেই ক্ষেত্রে কত আসবে বলেন দেখি একটু। 10 বছর। এটা হচ্ছে 50,000 টাকা, আমি একটা মেশিনারি পারচেস করলাম, লাইফ টাইম হচ্ছে 10 বছর, 25,000 টাকা। লাইফ টাইম হচ্ছে কত, 10 বছর। তাহলে হচ্ছে 10% হচ্ছে ডেপ্রিসিয়েশন, তাহলে এটা বুক ভ্যালু কত টাকা, দেখি কে বলতে পারে। কয় বছর পর হচ্ছে বুক ভ্যালুটা আপনি নির্ণয় করবেন, এটা যদি একটু বলতেন তাহলে হচ্ছে আমরা ডেপ্রিসিয়েশনের খরচটা বাদ দেওয়ার পর ওই টাকাটাই হইতো আমাদের সম্ভবত বুক ভ্যালু। আমাদের হচ্ছে মেশিনারি কস্ট কত, 50,000 টাকা। আমাদের এটা হচ্ছে লাইফ টাইম কত টাকা, কত বছর, 10 বছর। 10 বছর যদি হয় সেই ক্ষেত্রে আমাদের ডেপ্রিসিয়েশন কত টাকা, আপনার হচ্ছে 10% হিসেবে ডেপ্রিসিয়েশন আসবে।
আচ্ছা 10 বছর যদি আপনার ইয়া হয় তাহলে প্রত্যেক বছর কত টাকা করে আসতেছে বলেন তো? 5,000 টাকা। প্রত্যেক বছর আসতেছে আমাদের হচ্ছে 5,000 টাকা করে পার ইয়ার আসতেছে। এখন এটা হচ্ছে ডেপ্রিসিয়েশনটা পার ইয়ার কত পার্সেন্ট? 10%। 10%। 10% এর হচ্ছে পার ইয়ার কত টাকা আসবে বলেন? 5,000 টাকার হচ্ছে আপনার 10%। 5,000 টাকা। 5,000 টাকা 10%। 500 টাকা। 500 টাকা হচ্ছে আমার আসতেছে পার ইয়ারে হচ্ছে কি ডেপ্রিসিয়েশন। 10 বছরে কত টাকা আসবে? 5,000 টাকা। 5,000 টাকা। আচ্ছা আমার হচ্ছে কস্ট কত টাকা ছিল? 50,000 টাকা। 50,000 টাকা। তাহলে 50,000 টাকা থেকে আমি কি করব? 5,000 টাকা বাদ দিব। তাহলে আমার 45,000 টাকা। 45,000 টাকা হচ্ছে আমার বুক ভ্যালু। বুঝতে পারছেন এটা? জি স্যার। আচ্ছা এটা যদি 47,000 টাকা আমি বিক্রি করি, এইটা কত বিক্রি করলাম আমি? 47,000 টাকা। তাহলে বলেন তো এখানে আমার লস আর গেইন কত টাকা? 2,000 টাকা ক্যাপিটাল রেভিনিউ মানে 2,000 টাকা হচ্ছে আমার কি রেভিনিউ গেইন। গেইন। আচ্ছা এই যে 2,000 টাকা আমার গেইন হলো, ইনকাম হলো, আর হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এই দুটো হচ্ছে আপনার ব্যালেন্স শিট আইটেম কোনটা? প্রফিট এন্ড লস আইটেম কোনটা? প্রফিট অ্যান্ড লসে হচ্ছে 2,000 টাকা, ব্যালেন্স শিট আইটেম 45। এটা একটু বলেন না, আমার হচ্ছে 2,000 টাকা কি হলো? এখানে হচ্ছে 2,000 টাকা আমি একটু দেখেন, বুঝে যান, সুন্দর করে বুঝবেন এই জিনিসটা, এটা লাগবে পরবর্তীতে আমাদের। আমাদের এখানে 2,000 টাকা, দেখেন 2,000 টাকা কি হয়েছে? এই 2,000 টাকা আমার ইনকাম হয়েছে, তাই তো? এই 2,000 টাকা আমার কোথায় যাবে? প্রফিট এন্ড লস আইটেমে যাবে না? জি স্যার। প্রফিট এন্ড লস আইটেমে যাবে। আর অপরপক্ষে হচ্ছে আমার অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন কত টাকা ছিল? 5,000 টাকা। 5,000 টাকা হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ছিল। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা আমার কি বলেন তো? এই 5,000 টাকা কি? এটা হচ্ছে আমার ফিক্সড অ্যাসেট। এটা কোথায় যাবে? ফিক্সড অ্যাসেটে যাবে। এটা হচ্ছে আমার এই ফিক্সড অ্যাসেট যদি হয়, এটা হচ্ছে আমার কোথায় যাবে? ব্যালেন্স শিটে যাবে। আর অনলি ডেপ্রিসিয়েশন, অনলি যদি ডেপ্রিসিয়েশন হচ্ছে আমি হিসাব করি প্রত্যেক মাসে কত টাকা করে আসছে অনলি ডেপ্রিসিয়েশন? 500 টাকা। প্রত্যেক বছরে এই 500 টাকা, এই 500 টাকা কোথায় যাবে? কস্ট অ্যাকাউন্টে। এই 500 টাকা হচ্ছে আমার কি এক্সপেন্স না? জি স্যার। এটা হচ্ছে আমার কোথায় যাবে? প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। বুঝতে পারছেন এই ঘটনাগুলি, তিনটা ঘটনা? জি স্যার। আচ্ছা এরপর আছে প্রোভাইডিং ফর ডাউটফুল ডেপ্ট। আচ্ছা আমি আপনাদের একটু বলছিলাম যে ডাউটফুল ডেপ্ট গুলি এটার এগেইনস্টে একটা কি করতে হয়? প্রভিশন অ্যাকাউন্ট একটা খুলতে হয়। দেখেন যখন ডাউটফুল ডেপ্ট আসবে তখন একটা কি করব আমরা? প্রভিশন একটা অ্যাকাউন্ট ওপেন হবে, ঠিক আছে? এটা কি কোন ধরনের অ্যাকাউন্ট হবে? নমিনাল অ্যাকাউন্ট, ঠিক আছে? এই প্রভিশন অ্যাকাউন্টে কি লস লাভ অ্যাকাউন্ট না? এই প্রভিশন অ্যাকাউন্টে কি লস লাভ অ্যাকাউন্ট না? লস অ্যাকাউন্ট না? এটা হচ্ছে নমিনাল অ্যাকাউন্ট। এই প্রভিশনাল অ্যাকাউন্ট, এই প্রভিশনাল অ্যাকাউন্ট হচ্ছে আমাদের কি হবে? এটা হচ্ছে কোনটা? এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ কি অ্যাসেট, ঠিক আছে? আচ্ছা প্রভিশন যে হয়েছে, কোথা থেকে প্রভিশন হয়েছে বলেন তো? আমাদের যে অ্যাকাউন্ট রিসিভেবল গুলি ছিল, ওই অ্যাকাউন্ট রিসিভেবল থেকে এখানে কি করা হয়েছে? প্রভিশন করা হয়েছে, ঠিক আছে? এখান থেকে হচ্ছে প্রভিশন, এটা হচ্ছে আমার অ্যাসেটের ভিতর যাবে, আর এটা হচ্ছে ব্যাড ডেপ্ট এক্সপেন্স, এটা হচ্ছে আমাদের এক্সপেন্স হিসেবে কাউন্ট হবে। এই যে ব্যাড ডেপ্ট এক্সপেন্স হচ্ছে এটা এক্সপেন্স, আর এইটা হচ্ছে আমাদের কোথায় যাবে? অ্যাসেট হিসেবে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে প্রভিশন ফর ডাউটফুল ডেপ্ট, এটা হচ্ছে আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল একটা পার্ট। সে হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল আপনার আসে হচ্ছে কত টাকা? 40,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল কত টাকা আছে? 4,000 টাকা ধরলাম আমরা। অ্যাকাউন্ট রিসিভেবল আছে আমার টোটাল হচ্ছে 4,000 টাকা।
এখান থেকে আমি প্রভিশন করলাম হচ্ছে 2000 টাকা। এখান থেকে কত টাকা প্রভিশন করলাম আমরা? 2000 টাকা। এই 2000 টাকা দেখেন, এই 2000 টাকা হচ্ছে এখানে যদি আমার আসে তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল 4000 ছিল, এখান থেকে 2000 আসছে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল আমি কত টাকা অ্যাকাউন্ট করব? 2000 টাকা অ্যাকাউন্ট করব। ঠিক আছে, এখানে হচ্ছে জাস্ট এখানকার টাকা আমাদের এখানে প্রভিশন হিসেবে আসছে, তার কারণে এটা হচ্ছে আমাদের অ্যাসেট, এটা হচ্ছে অ্যাসেট হিসেবে ট্রিট হবে, এটা হচ্ছে এক্সপেন্স। আচ্ছা, এরপর হচ্ছে অ্যাক্রুড স্যালারি অ্যাট ইয়ার এন্ড। আপনার যে স্যালারি আছে এটা হচ্ছে অ্যাক্রুড, ঠিক আছে, আনপেইড কত টাকা? 12,000 টাকা। এটা হচ্ছে স্যালারি এক্সপেন্স আসবে হচ্ছে 12,000 টাকা, আর স্যালারি পে বলা হচ্ছে 12,000 টাকা। স্যালারি এক্সপেন্স এটা হচ্ছে আপনার এক্সপেন্স, যা এক্সপেন্স বেড়ে গিয়েছে যার কারণে এটা হচ্ছে ডেবিট, আর এটা যে স্যালারি পে বল এটা পাবে আমার লাইবিলিটিস। স্যালারিজ পে বল এটা কি? লাইবিলিটিস। লাইবিলিটিস আমার লাইবিলিটি ইনক্রিজ, হ্যাঁ বেড়ে গিয়েছে যার কারণে এটা কি? ক্রেডিট। এটা হচ্ছে ক্রেডিট। এরপর হচ্ছে প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্স কোনো কিছু যদি প্রিপেইড হয় সেটা হচ্ছে অ্যাসেট। আপনি প্রিপেইড রেন্ট বলেন, ইন্স্যুরেন্স বলেন, ঠিক আছে, যে কোনো কিছু হচ্ছে যদি আপনি অ্যাডভান্স দেন এটা হচ্ছে অ্যাসেট হিসেবে আপনি ট্রিট করতে হবে আপনাকে, ঠিক আছে। আচ্ছা, প্রিপেইড ইন্স্যুরেন্স এটা হচ্ছে ডেবিট, আর হচ্ছে ব্যাংক অথবা ক্যাশ থেকে আমার যদি টাকা যায় সেটা হচ্ছে ক্রেডিট হিসেবে আসবে। এরপর হচ্ছে গুডস উইথড্র বাই ওনার। মালিক হচ্ছে ওনার বিজনেস থেকে কিছু গুডস নিয়েছে, সেই ক্ষেত্রে এটার ভ্যালু হলো 2500 টাকা। তাহলে ড্রয়িংস হবে হচ্ছে মালিক যে টাকা নেয় সেটা হচ্ছে ড্রয়িংস, ঠিক আছে। এটা হচ্ছে মালিক যে টাকা নেয় সেটা হচ্ছে কি? ড্রয়িংস বা হচ্ছে উইথড্র। এটা হচ্ছে 2500 টাকা। আর যেহেতু মালিক কি নিয়েছে? গুডস নিয়েছে, এটা হচ্ছে বিজনেসে ইনভেন্টরি হিসেবে ট্রিট হয়। এই ইনভেন্টরি হচ্ছে অ্যাসেট। অ্যাসেট হচ্ছে আপনার কমে গিয়েছে, এই যার কারণে এটা হচ্ছে ক্রেডিট। সেল অফ ফিক্সড অ্যাসেট। আচ্ছা, সেল অফ কি? ফিক্সড অ্যাসেট। আপনি একটা ফিক্সড অ্যাসেট কি করলেন? সেল করলেন। কত টাকা করলেন সেল? 13,000 টাকা হচ্ছে সেল করলেন। দেখেন বুক ভ্যালু কত টাকা ছিল? 10,000 টাকা। তাহলে এটা কি লস হয়েছে না গেইন হয়েছে বলেন তো? গেইন। এখানে হচ্ছে গেইন হয়েছে। দেখেন ব্যাংকে আমার টাকা আসছে কত টাকা? 13,000 টাকা আমার ব্যাংকে আসছে। ফার্নিচারটার বুক ভ্যালু কত টাকা ছিল? 10,000 টাকা। এই ফার্নিচারটা বিক্রি করে আমি পেয়েছি কত টাকা? এক্সট্রা 3,000 টাকা আমি পেয়েছি। বুক ভ্যালুর বাইরে আমি কত টাকা পেয়েছি? 3,000 টাকা পেয়েছি। আর ফার্নিচারটার বুক ভ্যালু ছিল কত টাকা? 10,000 টাকা। আর ব্যাংকে আমার এসেছে কত টাকা? 13,000 টাকা। তা ব্যাংকে যেহেতু 13,000 টাকা আমার এসেছে, এটা হচ্ছে আমার ডেবিট। ফার্নিচার হচ্ছে আপনার একটা হচ্ছে ফিক্সড অ্যাসেট, এটা আমি কি করলাম? সেল করলাম। কত টাকা? 10,000 টাকা। বুক ভ্যালু হচ্ছে 10,000 টাকা। তাহলে এটা হচ্ছে আমার ক্রেডিট। এখন এই হচ্ছে ফার্নিচারটা বিক্রি করে আমি কি করেছি? লাভ করেছি। লাভ করেছি হচ্ছে আমি 3,000 টাকা। যদি আমি ইনকাম করি তাহলে এটা যদি ইনকামটা বাড়ে সেই ক্ষেত্রে এটা কি হবে? ক্রেডিট হবে। এই 13,000 আর 10 আর 3 13,000, দেখেন ডেবিট আর ক্রেডিট মিলে যাবে। এরপর আছে সেল অফ অ্যাসেট লস। যদি আমি লসে বিক্রি করি সেই ক্ষেত্রে কি হবে? দেখেন বুক ভ্যালু হচ্ছে 10,000 টাকা, এটা সেল করেছি কত টাকা? 7,000 টাকা। সেক্ষেত্রে হচ্ছে আপনার ব্যাংক থেকে দেখেন এখানে হচ্ছে ব্যাংকে টাকা আসছে কত টাকা? 7,000 টাকা। আর লস করেছি কত? 3,000 টাকা। আর মেশিনারিটার ভ্যালু ছিল কত টাকা? 10,000 টাকা। আচ্ছা, লস আমি এটা কি করেছি? লস করেছি। যদি আমি লস করে থাকি তাহলে এটা কি হবে? ডেবিট হবে। ডেবিট। ঠিক আছে। আর মেশিনারিটার ভ্যালু ছিল, বুক ভ্যালু কত ছিল? আমার অ্যাসেট চলে গেছে 10,000 টাকার। তো 10 থেকে আপনি 3,000 টাকা কি করবেন? বাদ দিবেন। থাকে কত? 7,000 টাকা। আর ব্যাংকে আমার ঢুকেছে কত টাকা? 7,000 টাকা। ডেবিট ক্রেডিট মিলে গেল। সেম ভাবে ইন্টারেস্ট অ্যাক্রুড বাট নট রিসিভ। আমার ইন্টারেস্ট অ্যাক্রুড হয়েছে কিন্তু আমি এটা এখনো রিসিভ করি নাই। সেক্ষেত্রে হচ্ছে অ্যামাউন্ট কত টাকা? 18,000 টাকা, $18,000। আচ্ছা, এখন অ্যাক্রুড ইন্টারেস্ট হচ্ছে 18,000 টাকা। ইন্টারেস্ট হচ্ছে, এই ইন্টারেস্টটা কি বলেন তো? এক্সপেন্স না ইনকাম? অ্যাসেট, বললেন বুঝি নাই। অ্যাসেট। অ্যাক্রুড ইন্টারেস্ট, হ্যাঁ। এটা কি হবে বলেন আর একজন? এটা এক্সপেন্স। এক্রুড ইন্টারেস্ট হচ্ছে এক্সপেন্স হবে। অ্যাক্রুড দেখেন অ্যাক্রুড ইন্টারেস্ট। এটা এসেট হবে, এসেট।
এটা হচ্ছে অ্যাসেট হবে। দেখেন এখন আপনি এই টাকাটা পাননি, এটা হচ্ছে ওয়ান কাইন্ডস অফ হচ্ছে যে অ্যাকাউন্ট রিসিভেবল আছে না, ওই টাইপের অ্যাক্রুড করছেন। এটা হচ্ছে অ্যাসেট, অ্যাসেট বেড়ে গিয়েছে আপনার 18,000 টাকা, 1800 টাকা। আর অপরপক্ষে হচ্ছে আপনার ইনকাম হয়েছে, ইনকাম যদি বেড়ে যায় এটা হচ্ছে কি হয়, ক্রেডিট। আচ্ছা, এরপর হচ্ছে আনরান রেভিনিউ। আমাকে একটু আনরান রেভিনিউটা একটু কাইন্ডলি এনিওয়ান এক্সপ্লেইন। আমি সেবা দিয়ে দিছি কিন্তু হচ্ছে এখনো টাকাটা পাই নাই, এরকম আর কি। স্যার এটা হবে সেবা না দিয়ে টাকা পাওয়া। আনরান রেভিনিউ, সেবা না দিয়ে টাকা পাওয়া। আচ্ছা, এটা হচ্ছে লায়াবিলিটির আন্ডারে যাবে। আরেকজন বলেন একটু। স্যার আনআর্ন রেভিনিউ কি অ্যাকাউন্ট রিসিভেবল হিসেবে দেওয়া যাবে? আচ্ছা, আনরান রেভিনিউ এটা আগে বুঝতে হবে। আমি রেভিনিউ কি করেছি, আর্ন করেছি, কিন্তু আমি এখনো ওইটার কি দেইনি বলেন। আমি এখনো সার্ভিস দেইনি। এখন আমি আপনাদের কাছ থেকে টাকা নিয়ে নিলাম কোনো পারপাসে, আপনাদের এখন আমি সার্ভিস দেইনি। যখন আমি সার্ভিস দিব, সার্ভিসের এগেইনস্টে যদি কোনো টাকা আসে, এটা হচ্ছে ইনকাম হিসাবে ট্রিট হয়। কিন্তু আমি অ্যাডভান্স নিয়েছি, আপনার কাছে অ্যাডভান্স নিয়েছি। আমি হচ্ছে আমার কি ক্রিয়েট হবে, পেয়েবল, হচ্ছে ক্রিয়েট হবে। এটা হচ্ছে আমার কি লাইবিলিটিস, এটা কি ঠিক আছে, এটা হচ্ছে লাইবিলিটিস। আমি সার্ভিস এখনো দিতে পারিনি কিন্তু আমি টাকা নিয়েছি, তাহলে এটা হচ্ছে আমাদের লাইবিলিটিস, নট অ্যাসেট। ঠিক আছে, লাইবিলিটিস কে বলছিলেন? স্যার আমি বলেছিলাম। রাইট, যারা লাইবিলিটিস বলেছেন তাদেরটা রাইট। আচ্ছা, তারপর লাইবিলিটিস আমার কি হয়েছে দেখেন। আচ্ছা, এরপর হচ্ছে প্রভিশন ফর ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্সের জন্য আমি কি করলাম, প্রভিশন। আমি বলেছিলাম যাবতীয় প্রভিশন, এটা হচ্ছে আপনার ট্যাক্স। সবসময় কি হয়, ট্যাক্সটা কি লাইবিলিটিস না? আচ্ছা, এখানে হচ্ছে দেখেন আমি 15,000 টাকা কি করলাম, আমি এটা প্রভিশন রাখলাম যে হচ্ছে এই ফান্ড থেকে আমি ট্যাক্সের টাকাটা দিব। তাহলে ইনকাম ট্যাক্স এক্সপেন্স হচ্ছে 15,000 টাকা। ঠিক আছে, এক্সপেন্স হচ্ছে কত টাকা, 15,000 টাকা। আর এখানে হচ্ছে লাইবিলিটিস আমার কি হয়ে গেছে, দেখেন এখানে হচ্ছে পেয়েবল লাইবিলিটিস। ঠিক আছে, এটা হচ্ছে 15,000 টাকা, আমার লাইবিলিটিস কি বেড়েছে, এটা হচ্ছে আমাদের কি হয়েছে, ক্রেডিট। আচ্ছা, এরপর হচ্ছে ইন্টারেস্ট অন লোন অ্যাক্রুড। ঠিক আছে, ইন্টারেস্ট অন লোন অ্যাক্রুড কত টাকা, 2200 টাকা। ঠিক আছে, ইন্টারেস্ট এক্সপেন্সটা কোন ধরনের এক্সপেন্স বলেন? ইন্টারেস্ট এক্সপেন্স এটা কোন ধরনের এক্সপেন্স? এটা বিজনেসের সঙ্গে কি সরাসরি? না, এটা আদার্স এক্সপেন্স হিসেবে ট্রিট হবে। তা এটা তো এক্সপেন্স, ওয়ান কাইন্ডস অফ কি এক্সপেন্স আমার বেড়েছে, তার মানে এটা কি ডেবিট। আর হচ্ছে ইন্টারেস্ট পেয়েবল, এটা হচ্ছে আমাদের কি ক্রেডিট। এরপর হচ্ছে রিটার্ন অফ ব্যাড ডেট আমার রিটার্ন অফ হয়েছে। ঠিক আছে, ব্যাড ডেট যদি আমার রিটার্ন অফ হয়ে যায় সেই ক্ষেত্রে হচ্ছে আমার দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল, এটা কি ছিল, আমার অ্যাকাউন্ট রিসিভেবল সবসময় কি হয়, অ্যাসেট হিসেবে ট্রিট হয়। তো এখান থেকে আমাদের কি হয়েছে, ব্যাড ডেট জেনারেট হয়েছে। তো অ্যাসেটকে কমিয়ে দিয়েছে, অ্যাকাউন্ট রিসিভেবলকে কি করছে, কমিয়ে দিয়েছে। যদি কমিয়ে দেয় তাহলে এটা কি ক্রেডিট। আর অপরপক্ষে হচ্ছে ব্যাড ডেট এক্সপেন্স বেড়েছে আমার, এটা হচ্ছে ডেবিট। আপনারা কি বুঝতেছেন আমার কথা? বোঝা যায়? জি স্যার। আচ্ছা, এরপর আছে দেখেন পারচেজ অফ মেশিনারি উইথ জিএসটি ভ্যাট। আচ্ছা, জিএসটি ভ্যাটটা কি বলেন তো? স্যার পণ্য বা সেবার উপর সরকার কর্তৃক আরোপিত কর। ভ্যাট হচ্ছে ভ্যাটের মিনিংটা কি, মিনিং? জিএসটিটা একজন বলেন তো, জিএসটিটা এবং কোন কোন দেশের ভ্যাটকে জিএসটি বলা হয়? ইন্ডিয়াতে তো বলে স্যার, ইন্ডিয়াতে জিএসটি বলে, ইউকেতে জিএসটি বলে। ঠিক আছে, আর হচ্ছে ইউএসএ বলা হচ্ছে সেলস ট্যাক্স। ইউএসএ কি বলে, সেলস ট্যাক্স। বাংলাদেশে বলা হয় কি ভ্যাট। ভ্যাট হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স। জিএসটি হচ্ছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স।
একই জিনিস। এটাকে হচ্ছে আপনি বা আরো একটা নাম দিতে পারেন কি সেলস ট্যাক্স, আরো একটা কি সেলস ট্যাক্স। আমাদের দেশে ভ্যাট 15% হচ্ছে কি ফিক্সড, ঠিক আছে? প্রত্যেকটা কান্ট্রিতে ভ্যাট হচ্ছে ফিক্সড থাকে। আমেরিকাতে ইউএসএ তে হচ্ছে 50টা স্টেট, 50টা স্টেটের জন্য আলাদা আলাদা হচ্ছে সেলস ট্যাক্স হচ্ছে আলাদা আলাদা থাকে। তার মধ্যে 5টা স্টেটের হচ্ছে সেলস ট্যাক্স দেয়া লাগে না, ঠিক আছে? ওগুলি আমরা পরে দেখবো, ঠিক আছে? আচ্ছা, জিএসটি বুঝতে পারছেন তো? যেটা হচ্ছে গুডস, যদি আপনি কোনো একটা গুডস কি করেন সেল করেন, ওইখানে হচ্ছে জিএসটি ইনক্লুডেড থাকে, ঠিক আছে? আচ্ছা, এই যে ভ্যাট বা জিএসটি এটা হচ্ছে কয় ভাবে হচ্ছে ইনক্লুড থাকে? একটা হচ্ছে ইনক্লুসিভ আর একটা হচ্ছে কি এক্সক্লুসিভ। ইনক্লুসিভ কোনটা বলেন তো একটু? ইনক্লুসিভ হচ্ছে যেটা পণ্যের মূল্যের সাথে যুক্ত থাকে। এইটা হচ্ছে ইনক্লুসিভ, যেটা পণ্যের মূল্যের সঙ্গে যুক্ত থাকে না। এটা হচ্ছে কি এক্সক্লুসিভ। সে একটা পণ্যের প্রাইস হচ্ছে 15 টাকা, একটা পণ্যের প্রাইস হচ্ছে 100 টাকা, এখানে হচ্ছে ভ্যাট কত 15%। যদি আমার ইনক্লুসিভ হয় তাহলে হচ্ছে এটা কি হবে, তখন কি হবে বলেন তো? তখন এটা ইনক্লুসিভ হবে। ইনক্লুসিভের নিয়ম অনুযায়ী করতে হবে। আর যদি এক্সক্লুসিভ হয় তাহলে ওটার সঙ্গে 100 টাকার সঙ্গে 15 টাকা কি হবে যোগ হবে। আচ্ছা, এখন এখানে মেশিনারি আছে হচ্ছে কত টাকা, 20,000 টাকার, ভ্যাট হচ্ছে কত 10%। তো মেশিনারি হচ্ছে আমার অ্যাসেট বেড়ে গেছে, এই কারণে এটা কি ডেবিট। তারপরে ইনপুট ভ্যাট, আমি ভ্যাট দিয়েছি কত টাকা। আচ্ছা, ইনপুট ভ্যাট আর আউটপুট ভ্যাট, এটা কি আইডিয়া আছে কারো? ইনপুট ভ্যাট হচ্ছে ক্রয়ের ভ্যাটকে ইনপুট ভ্যাট বলা হয়, আর বিক্রয়ের ভ্যাটকে আউটপুট ভ্যাট বলা হয়। আর একজন অন্য আর একজন একটু বলেন। পেইড করা, একটা হচ্ছে কালেক্ট করা। মানে ইনপুটটা হচ্ছে যেটা পেইড করা হয় ভ্যাটটা, আর আউটপুট ভ্যাট যেটা হচ্ছে কালেক্ট করা হয়। ভোক্তার কাছ থেকে যেটা কালেক্ট করা হয় এটা হচ্ছে আউটপুট ভ্যাট। আমি পণ্য বিক্রি করি, আমি হচ্ছে উইথ হোল্ডিং কোম্পানি অথবা হচ্ছে গভর্নমেন্টের এজেন্সি, আমি কি করতেছি প্রত্যেকটা প্রোডাক্টের এগেইনস্টে একটা ভ্যাট কি ধার্য করা আছে গভর্নমেন্ট কর্তৃক 15% অ্যাজ পার বাংলাদেশ রুলস। এটা হচ্ছে আমি কি করি, সংগ্রহ করি, কালেক্ট করি, গভর্নমেন্টের ফান্ডে জমা দিই। এটা হচ্ছে আউটপুট ভ্যাট। আর ইনপুট ভ্যাট হচ্ছে আমি যখন ওই প্রোডাক্টটা র মেটেরিয়ালস পারচেস করছি অথবা কোনো সার্ভিস পারচেস করছি, তখন আমি ওইখানে একটা ভ্যাট দিয়ে আসি 5% বা 10%। এটা হচ্ছে ইনপুট ভ্যাট। আমি যখন ভ্যাট সাবমিট করব, ঠিক আছে, আমি যখন ভ্যাট সাবমিট করব, সে আমি ইনপুটে ভ্যাট দিয়ে আসছি 5,000 টাকা। আমি ইনপুটে কত টাকা ভ্যাট দিয়ে আসছি, 5,000 টাকা। একটা হচ্ছে কিছু হচ্ছে ইনভেন্টরি আমি পারচেস করেছি, আমি ইনপুটে ভ্যাট দিয়ে আসছি কত টাকা, 5,000 টাকা। আমি এগুলি সেল করার পরে আমি হচ্ছে ইয়া করলাম, ভ্যাট কালেক্ট করলাম, আউটপুট ভ্যাট কালেক্ট করলাম 12,000 টাকা। আমি যখন এটা গভর্নমেন্টকে দিব, তখন এই 12,000 টাকা থেকে 5,000 টাকা হচ্ছে আমি কি করব, বাদ দিব। বাদ দেওয়ার পরে হচ্ছে আমার যে ট্যাক্স অ্যামাউন্ট থাকবে 12,000 টাকা থেকে 5,000 টাকা বাদ দিলে 7,000 টাকা, এটা হচ্ছে আমার ট্যাক্স লাইবিলিটিস। এই টাকাটা গভর্নমেন্টের ফান্ডে আমাকে কি করতে হবে, জমা দিতে হবে, ঠিক আছে? এই হচ্ছে ইনপুট ভ্যাট, আউটপুট ভ্যাট। আচ্ছা, উইথ হোল্ডিং কোম্পানি, উইথ হোল্ডিং কোম্পানিটা একটু বলেন তো কোন কোন প্রতিষ্ঠানকে উইথ হোল্ডিং কোম্পানি বলা হয়? 2-3টা এক্সাম্পল খালি জাস্ট। যাদের টার্নওভার 50 লাখের উপর আছে, যারা ভ্যাট রেজিস্ট্রেশন নিয়েছে আর কি। যারা ভ্যাট রেজিস্ট্রেশন নিয়েছে, এই ধরনের হচ্ছে পাবলিক প্রাইভেট কোম্পানিগুলি কি হবে, উইথ হোল্ডিং কোম্পানি। এরপর হচ্ছে আরো কি কলেজ হইতে পারে উইথ হোল্ডিং কোম্পানি, ঠিক আছে? এরপর হচ্ছে আরো কিছু প্রতিষ্ঠান আছে, এগুলো হচ্ছে উইথ হোল্ডিং কোম্পানি, এরা হচ্ছে ভ্যাট কি করতে পারবে, কালেক্ট করতে পারবে। আচ্ছা, এই অংশটা বোঝা গেছে, ইনপুট ভ্যাট, আউটপুট ভ্যাট। আচ্ছা, এরপর আছে পেইং অফিস এক্সপেন্স উইথ পেটি ক্যাশ। আমি অফিস এক্সপেন্স, এই এক্সপেন্স দিয়েছি কোথায় থেকে, পেটি ক্যাশ থেকে, ঠিক আছে? অফিস এক্সপেন্স হচ্ছে ডেবিট আর পেটি ক্যাশ হচ্ছে আমার
এটা হচ্ছে ক্রেডিট। আচ্ছা ক্যাশ, দেখেন ক্যাশের এখানে তিনটা অপশন আছে, একটা শুধু ক্যাশ অন হ্যান্ড, একটা হচ্ছে পেটি ক্যাশ, আর একটা হচ্ছে রেজিস্টার ক্যাশ। ঠিক আছে, আচ্ছা ক্যাশ অন হ্যান্ড এটা কোনটাকে বলা হয়, পেটি ক্যাশ কোনটাকে বলা হয় একটু বলেন তো? ক্যাশ ইন হ্যান্ড তো লিকুইড অ্যাসেট, দুটোই তো সেম, ক্যাশ ইন হ্যান্ড আর পেটি ক্যাশ। বুঝি না, একটু জোরে জোরে বলবেন। দুইটাই তো সেম, ক্যাশ ইন হ্যান্ড আর পেটি ক্যাশ। ক্যাশ স্যার অন ওই হ্যান্ড অফিসের জন্য পেটি ক্যাশ রাখে, আর ক্যাশ ইন হ্যান্ডটা তো মানে বড় খরচের জন্য তাইলে ক্যাশ ইন হ্যান্ড। আমাদের যেটা হচ্ছে কি বললেন আপনি একটু বলেন তো, আবার একটু। স্যার ওই যে অফিসের ছোটখাটো খরচগুলো থাকে না একদম কম টাকার, জি জি। বারবার ওগুলোর জন্য স্যার পেটি ক্যাশ রাখে, আমি যতটুকু জানি স্যার। আর ক্যাশ, আর ক্যাশ অন হ্যান্ড ক্যাশ ইন হ্যান্ড ওটা স্যার এখন তো স্যার চলে কি, মানে অন্য বড় টড় খরচ টরচের জন্য হয়তো, ওটা আমি বোধ করবো না স্যার। পেটি ক্যাশটা একটু আমি জানি স্যার। দুটো হচ্ছে একই জিনিস, একটা হচ্ছে কম অ্যামাউন্ট আর একটা কি বেশি অ্যামাউন্ট। ঠিক আছে, আচ্ছা এরপর আছে লোন রিসিভ ফ্রম ব্যাংক। লোন রিসিভ ফ্রম ব্যাংক, যদি ব্যাংক থেকে আমি লোন নিয়ে থাকি ৮০,০০০ টাকা, তাহলে আমি ব্যাংকে যখন পেমেন্ট করব তখন ব্যাংক অ্যাকাউন্ট কি হবে, ব্যাংকে আমার টাকা আসলো, এই ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক লোন পেয়েবল হচ্ছে ক্রেডিট। লোন রিপেমেন্ট, লোনটা যখন রিপেমেন্ট দিব তখন কিন্তু ঘটনা দুইটা ঘটে, এটা মনে হয় বলেছিলাম আপনাদের সঙ্গে, প্রিন্সিপাল ইন্টারেস্ট। ঠিক আছে, এখানে হচ্ছে ৫,০০০ টাকা হচ্ছে প্রিন্সিপাল, তারপর হচ্ছে আপনার ইন্টারেস্ট আছে, দেখেন ইন্টারেস্ট আছে কত ৫০০ টাকা, এরপর হচ্ছে ব্যাংক থেকে আমার টাকা যাবে ৫,৫০০ টাকা, ৫,০০০ আর ৫০০ মিলে হচ্ছে ৫,৫০০, আর হচ্ছে ব্যাংক থেকে ৫,৫০০ টাকা, এই হচ্ছে ডেবিট ক্রেডিট ইকুয়াল। এরপর হচ্ছে অ্যামোর্টাইজেশন অফ সফটওয়্যার লাইসেন্স। আচ্ছা এই ক্ষেত্রে দেখেন কত, ৪,০০০ টাকা ইয়ারলি অ্যামোর্টাইজেশন, কত টাকা, ৪,০০০ টাকা। আচ্ছা অ্যামোর্টাইজেশন, ডেপ্রিসিয়েশন আর ডিপ্লেশন, এটা কি বোঝেন আপনারা? হ্যালো ভাইয়া, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার আমার ভালো। অ্যামোর্টাইজেশন আর ডেপ্রিসিয়েশন কোথায় হয় বলেন তো, একটা ডেপ্রিসিয়েশন কোথায় হয়? অ্যামোর্টাইজেশন তো এটা লোন মানে পরিশোধ করা হয়, স্যার আর অ্যামোর্টাইজেশন হচ্ছে সফটওয়্যারের ক্ষেত্রে, হচ্ছে ইনট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রে অ্যামোর্টাইজেশন। আমাদের আমি একটু একটু মিউট করেন সবাই, আমি বলি আপনাদের। আমাদের অ্যাসেট কয় প্রকার ছিল, দুই প্রকার ছিল, একটা ট্যানজিবল অ্যাসেট আর একটা কি ছিল, ইনট্যানজিবল অ্যাসেট। ট্যানজিবল অ্যাসেট যেগুলি দৃশ্যমান, ধরা যায়, ছোঁয়া যায়, এগুলির ক্ষেত্রে হচ্ছে আপনার হচ্ছে ডেপ্রিসিয়েশন, এগুলোর ক্ষেত্রে কি হবে, ডেপ্রিসিয়েশন। আর যেগুলি আমরা দেখেছিলাম ইনট্যানজিবল অ্যাসেট, যেমন গুডউইল, ট্রেডমার্ক, সফটওয়্যার লাইসেন্সিং, এগুলির ক্ষেত্রে হচ্ছে কি অ্যামোর্টাইজেশন, এগুলির ক্ষেত্রে কি অ্যামোর্টাইজেশন। ডেপ্রিসিয়েশন অ্যামোর্টাইজেশন সেম জিনিস। আরেকটা হচ্ছে কোনো খনিজ পদার্থ যদি হয়, যেমন তেল, গ্যাস, এগুলির ক্ষেত্রে হচ্ছে ডিপ্লেশন, এগুলির ক্ষেত্রে কি হবে, ডিপ্লেশন। ঠিক আছে, তাহলে তিনটা পার্ট, একটা হচ্ছে ট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রে ডেপ্রিসিয়েশন, আর ইনট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রে অ্যামোর্টাইজেশন, আর হচ্ছে আপনার কোনো খনিজ পদার্থ সেই ক্ষেত্রে কি আসবে, ডিপ্লেশন। ঠিক আছে, আচ্ছা একটা সফটওয়্যার এখানে কি করা হয়েছে, সফটওয়্যারে অ্যামোর্টাইজেশন দেখানো হয়েছে কত টাকা, ৪,০০০ টাকা, অ্যাকুমুলেটেড অ্যামোর্টাইজেশন ৪,০০০ টাকা, অ্যামোর্টাইজেশন এক্সপেন্স হচ্ছে ৪,০০০ টাকা। সেম হচ্ছে আপনি এটাকে ডেপ্রিসিয়েশন হিসাবে কনভার্ট করেন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আর হচ্ছে একই জিনিস। ঠিক আছে, এখানে হচ্ছে অ্যাকুমুলেটেড অ্যামোর্টাইজেশন, এটা হচ্ছে অ্যাসেট, আর ডেপ্রিসিয়েশন এটা হচ্ছে আমাদের কি এক্সপেন্স। এক্সপেন্স যদি বেড়ে যায় তাহলে কি হবে, এক্সপেন্স যদি বেড়ে যায় অ্যাসেট হিসাবে, ডেবিট হিসাবে ক্রিয়েট হবে, আর হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এটা হচ্ছে অ্যাসেট কমে গেল, তাহলে এটা হচ্ছে ৪,০০০ টাকা ক্রেডিট হিসাবে ট্রিট হবে। এরপর আছে ইনভেন্টরি রাইট ডাউন, ড্যামেজ গুড, কোনো কারণে আপনার প্রোডাক্ট ড্যামেজ হয়েছে, সেই ক্ষেত্রে আমরা দেখি ইনভেন্টরি লস, যেটুকু লস হয়েছে সে হচ্ছে আমার ২০,০০০ টাকার হচ্ছে ইনভেন্টরি ছিল, এখান থেকে ১২,০০০ টাকার ইনভেন্টরি কি হয়েছে, ড্যামেজ হয়েছে।
এই যে ইনভেন্টরি যে লস হয়েছে, আমার অ্যাসেট কমে গিয়েছে, যার কারণে এটা হচ্ছে ডেবিট। আর অপরপক্ষে আমার কি হয়েছে, সরি এক্সপেন্স বেড়েছে, ইনভেন্টরি লস আমার হচ্ছে এক্সপেন্স বেড়েছে, যার কারণে এটা কি ডেবিট। অপরপক্ষে আমার ইনভেন্টরি কমে গিয়েছে, অ্যাসেট কমেছে, এটা হচ্ছে ক্রেডিট। এমপ্লয়ি বোনাস প্রভিশন, এমপ্লয়ীদের জন্য কোনো প্রভিশন রাখা হয়েছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এটা কি হবে ডেবিট। আর হচ্ছে বোনাস পেয়েবল হচ্ছে ক্রেডিট। আচ্ছা, আজকে কি বোরিং লাগতেছে নাকি আপনাদের? না স্যার, অনেক কিছু শিখাইতে হবে। না, প্রথম দিন লম্বা টাইম অলরেডি আলোচনা করছি, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। কিন্তু ক্লাসকে আরো কন্টিনিউ করব না হচ্ছে এখানে শেষ শেষ করে দিব? স্যার কন্টিনিউ করেন। একজন কন্টিনিউ করব আজকে মনে হয় একটু অনেক আলোচনা হয়েছে। নেক্সট ক্লাস থেকে শুরু করবো আর কি। আচ্ছা, আর কিছু জিনিস একটু আলোচনা করি। আমরা অলরেডি জার্নাল এন্ট্রি এই পর্যন্ত হচ্ছে আমাদের মোটামুটি হচ্ছে এই পর্যন্ত আলোচনা, ঠিক আছে। জার্নাল এন্ট্রি আমরা আগামী ক্লাসে জার্নাল এন্ট্রি আর কিছু আলোচনা করব, হচ্ছে প্রফিট অ্যান্ড লস নিয়ে আলোচনা করব, ব্যালেন্স শিট নিয়ে করব, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট নিয়ে করব, ঠিক আছে। প্রত্যেকটা পার্ট আমরা আলাদা আলাদা আলোচনা করব। আচ্ছা, এগুলি হচ্ছে আপনাদের, তাহলে এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন বাসায়, যেটা বুঝবেন না আমার কোশ্চেন করবেন, নেক্সট ক্লাসে আমি বলবো। আচ্ছা, আমাদের আজকে যে আলোচনা হয়েছে এখানে হচ্ছে আপনার 30টা দেখেন এমসিকিউ আছে। আচ্ছা, এখানে দেখেন হোয়াট ইজ অ্যাকাউন্টিং। অ্যাকাউন্টিং কি করে? মূলত রেকর্ড করে, ক্লাসিফাইং করে, সামারাইজিং করে। ট্রানজাকশনগুলি কি করে? 3টা জিনিস করে। দেখেন, রেকর্ড করে, ঠিক আছে, ক্লাসিফাইং করে, সামারাইজিং করে। অ্যান্সার হচ্ছে এ। এইভাবে 30টা হচ্ছে আপনাদের এমসিকিউ আছে এখানে। হুইচ ডকুমেন্ট ইজ ইউজ টু রেকর্ড সেলস মেড অন ক্রেডিট। ক্রেডিটে যদি আপনি কি করেন, সেল করেন, সেই ক্ষেত্রে আপনি কি ইউজ করবেন? রিসিপ্ট ইউজ করবেন না ইনভয়েস রিসিপ্ট ইউজ করবেন না ভাউচার না চেক? বলেন তো। যদি ক্রেডিটে সেল করেন, স্যার ইনভয়েস। ইনভয়েসটা হচ্ছে মূলত ইউজ করায় হচ্ছে কিসে? স্যার বাকিতে হচ্ছে সেল করার জন্য। আর রিসিপ্ট হচ্ছে আমরা হচ্ছে সেলস রিসিপ্ট যেটা বলা হয়, এটা হচ্ছে নগদে আমরা যেটা সেল করবো, এটা হচ্ছে সেলস রিসিপ্ট, ঠিক আছে। ভাউচার দিয়ে আমরা হচ্ছে নগদে বিক্রি করি, সেটাও হচ্ছে কি নগদে, ঠিক আছে। একমাত্র হচ্ছে ইনভয়েস হচ্ছে বাকিতে বিক্রির জন্য, ঠিক আছে। এরপর হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্টে কি কি দেখা যায় বলেন তো একটা ইনকাম স্টেটমেন্টে? প্রফিট অ্যান্ড লস, ঠিক আছে, ফর এ পিরিয়ড, একটা নির্দিষ্ট টাইমের আমরা কি দেখতে পারি? প্রফিট অ্যান্ড লস শুধু দেখতে পারি। অ্যাসেট লাইবিলিটিস আমরা কোথায় দেখি? ব্যালেন্স শিটে। তারপর হচ্ছে আপনার ক্যাশের ইনফ্লো আউটফ্লো, এটা হচ্ছে ব্যালেন্স শিটে দেখি। তারপর ওনার্স ইকুইটি, এটা হচ্ছে আমরা কোথায় দেখি? ব্যালেন্স শিটে। আচ্ছা, ব্যালেন্স শিট প্রিপেয়ার অন, এটা কি ব্যালেন্স শিটটা কিভাবে প্রিপেয়ার করা হয়? এটা কি ডেইলি না উইকলি না মান্থলি না স্পেসিফিক কোনো ডেট? এটা হচ্ছে স্পেসিফিক কোনো ডেট অনুযায়ী এটা কি করা হয়? প্রিপেয়ার করা হয়। এরপর আছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট শো। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট এটা কাজ করে মূলত হচ্ছে ক্যাশের হচ্ছে ইনফ্লো আর হচ্ছে আউটফ্লো নিয়ে। একটা বিজনেসে কি পরিমাণ ক্যাশ ইনফ্লো করছে আর কি পরিমাণ ক্যাশ আউটফ্লো করছে, সে ক্যাশের মুভমেন্টটা হচ্ছে দেখা যায় হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্টে, ঠিক আছে। এরপর আছে হুইচ আইটেম ইজ নট ইন ইকুইটি স্টেটমেন্ট। কোন আইটেমটা ইকুইটি স্টেটমেন্টের পার্ট না? ইকুইটিতে কি কি থাকে বলেন তো? ওপেনিং ক্যাপিটাল, যখন মালিক একটা বিজনেস স্টার্ট করে তখন হচ্ছে যে ক্যাপিটালটা উনি দিয়ে বিজনেস স্টার্ট করে, এটা হচ্ছে ওপেনিং ক্যাপিটাল। এরপর যদি মালিক কোনো টাকা নেয় সেটা হচ্ছে ড্রয়িংস। এরপর হচ্ছে নেট প্রফিট, আমি এগুলি আলোচনা করেছিলাম আপনাদের সঙ্গে। এই 3টি হচ্ছে আমাদের কোথায় যায়? ইকুইটি যায়। কিন্তু মেশিনারি এটা হচ্ছে কি ফিক্সড অ্যাসেট, এটা হচ্ছে ব্যালেন্স শিটে যায়। আচ্ছা, কস্ট অ্যাকাউন্টিং ডিলস। দেখেন, কস্ট অ্যাকাউন্টিং এটা কি নিয়ে ডিল করে? কস্ট অ্যাকাউন্টিং আমি এটা আলোচনা করেছিলাম আপনাদের সঙ্গে।
এটা হচ্ছে প্রিপেড ট্যাক্স রিটার্ন, এটা নিয়ে কাজ করে না। অডিটিং অ্যাকাউন্ট, এটা নিয়ে কাজ করে না। এরপর হচ্ছে আপনার কন্ট্রোলিং কস্ট, এইটা নিয়ে হচ্ছে কি করে কাজ করে। ফোরকাস্টিং সেলস অনলি, এটা নিয়েও কাজ করে না। এইভাবে হচ্ছে 30টা এমসিকিউ আছে আর কিছু জার্নাল এন্ট্রি আছে। টোটালগুলি আজকে কি আর কন্টিনিউ করব? আছেন আপনারা? স্যার আজকে থাকে এই পর্যন্ত। আজকে এই পর্যন্ত থাকবে, তাই তো? আচ্ছা, প্রথম দিন তো আচ্ছা এই পর্যন্ত থাক, ঠিক আছে। আচ্ছা এখন আমি বলি আপনাদের, একটু প্লিজ একটু অ্যাটেনশন করবেন, সবাই শুনবেন। সেটা হচ্ছে আমি যে হোমওয়ার্ক গুলি দিব, এখানে মূলত এই প্ল্যাটফর্মে আপনারা আসছেন ভালো কিছু শেখার জন্য, আর আমি ইনশাল্লাহ আপনাদের ভালো কিছু শেখাবো। এটা হচ্ছে আমার পক্ষ থেকে হচ্ছে প্রমিস, কিন্তু আপনাদের পক্ষ থেকে মানে আমাকে কথা দিতে হবে যে আমি যে হোমওয়ার্ক গুলি আপনাদের দিব, হোমওয়ার্ক গুলি অন টাইমে কমপ্লিট করা। এটা কি আপনারা করবেন? অন টাইমে কমপ্লিট করবেন ইনশাআল্লাহ। আপনারা যদি অন টাইমে হোমওয়ার্ক গুলি কমপ্লিট করেন, আমি ইনশাআল্লাহ আপনাদের প্রত্যেকটা সেক্টর আমি খুব ভালোভাবে আলোচনা করব, ম্যাক্সিমাম আপনাদের বোঝানোর চেষ্টা করব। যদি আপনারা কোনো ক্ষেত্রে বুঝতে হচ্ছে আপনাদের হয় কঠিন হয়, সেক্ষেত্রে আমাকে বলবেন। আমার আলোচনা যদি ফাস্টার হয় সেটাও বলবেন, যদি স্লো হয় ওইটাও বলবেন। যা প্রবলেম আমাকে বলবেন যে এইটা ভাইয়া আমার এই সমস্যা হচ্ছে, এটা হচ্ছে আপনি আরেকবার বুঝিয়ে দেন। আপনাদের যদি রেসপন্স না থাকে তাহলে আমি কিন্তু বুঝবো না যে আপনারা জিনিসটা বুঝতে পারছেন না বুঝতে পারেননি। আজকে আমার মনে হয় এই পর্যন্ত থাক, ঠিক আছে। নেক্সট দিন আমরা বাকি আলোচনাগুলি করে আমরা হচ্ছে প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট করব, ব্যালেন্স শিট করব, আর হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। যদি ওই দিনে আগামী ক্লাসে যদি শেষ করতে পারলাম, না হলে আর একটা ক্লাস নিব। 3টা ক্লাস আপনাদের সঙ্গে মেবি বলেছিলাম যে 3টা ক্লাস অ্যাকাউন্টিং এর উপর হবে। আমাদের 3টা ক্লাসে আমরা অ্যাকাউন্টিং এর উপর দিব, এরপর হচ্ছে আমরা সফটওয়্যারে যাব। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। একটা কোশ্চেন ছিল। জি বলেন। হ্যাঁ, ওই ক্যাশ ফ্লো নিয়ে কিছু থাকবে না? জি বুঝি নেই। ক্যাশ ফ্লো নিয়ে কিছু থাকবে না? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট নিয়ে আসলে আমি বলি, আমাদের যেটা হচ্ছে সফটওয়্যার, এই সফটওয়্যারে হচ্ছে ক্যাশ ফ্লো, ক্যাশের ইনফ্লো আউটফ্লো বুঝলে হয়ে যায়। তারপরে যদি আপনারা বলেন আমি ক্যাশ ফ্লো স্টেটমেন্টের উপর ক্লাস নিব। জি ভাই, এতটুকু নিলে ভালো হবে। ঠিক আছে, এখানে তো আসলে আমি বলি সেটা হচ্ছে আপনাদের ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এটা হচ্ছে একাডেমিক হচ্ছে সেশনে লাগে, এখানে আপনার ওইভাবে ইন ডিটেলসে লাগে না আমাদের সফটওয়্যারে। তারপর যদি আমাদের সময় সুযোগ হয় আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের উপর একটা ক্লাস নিই, সমস্যা নেই। ওটা হচ্ছে 2টা মেথডে করা হয়, একটা হচ্ছে ডিরেক্ট মেথড আর একটা হচ্ছে আপনার ইনডিরেক্ট মেথড। তো ঠিক আছে, ওকে, আজকে এই পর্যন্ত। আপনাদেরকে আমি নেক্সট ক্লাস কবে ভাই? আচ্ছা, আপনাদের ওই যে ক্লাসগুলি কি 9টায় স্টার্ট করব না 9:30টায় স্টার্ট করব? আপনাদের কি প্রবলেম হয় নাকি 9টায় জয়েন করতে? 9টায় করে। আপনারা কি সবাই এগ্রি 9টায় করব? হ্যাঁ, নেক্সট ক্লাস এইবার বুঝি নাই। আমরা হচ্ছে রবি, মঙ্গল, বৃহস্পতিবার এই 3 দিন ক্লাস নিব। আচ্ছা, যেহেতু হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার, আগামীকাল ক্লাস নিব না, আমরা হচ্ছে নেক্সট ক্লাস রোববারে নিব। আপনাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে, আপনারা হোমওয়ার্ক অবশ্যই শেষ করে রোববারের ক্লাসে ইনশাআল্লাহ অ্যাটেন্ড করবেন। হোমওয়ার্ক কোনগুলো ভাই? আমি ওই যে আপনাদের গ্রুপে দেওয়া হবে, হোমওয়ার্ক হিসেবে দেওয়া হবে। আর এখানে যেগুলি আলোচনা বাকি আছে, এইগুলি আলোচনাগুলো শেষ করে আমরা হচ্ছে প্রফিট অ্যান্ড লস, ব্যালেন্স শিট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এগুলি পার্ট বাই পার্ট আলোচনা করব। হ্যালো ভাইয়া। জি বলেন না। আর 14 মিনিট আছে, তারপর কি নতুন লিংক ক্রিয়েট করতে হবে নাকি 14 মিনিটে হয়ে যাবে? না, এটা শেষ, আজকে ক্লাসে এখানেই শেষ করে দিব। আমরা হচ্ছে গ্রুপে হোমওয়ার্ক দিয়ে দিব, প্লাস হচ্ছে ভিডিও দিয়ে দিব, সব দিয়ে দিব। ঠিক আছে, আল্লাহ হাফেজ।